চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা দুইটা কথা মনে রাখবে। প্রথম কথা হচ্ছে এখানে প্রচুর প্রশ্ন রিপিট হয়। দ্বিতীয় কথা হচ্ছে বায়োলজি প্রশ্ন আরো বেশি বেশি রিপিট হয়। এই প্রশ্ন রিপিটের কথাটা মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসা বিগত 5 বছরের বায়োলজি কোশ্চেনগুলো সলভ করে আমরা এই লেকচারটা রেডি করেছি। আসলে আমরা 6 বছরের বায়োলজি কোশ্চেনে সলভ করেছি, থাম্বনেইলে 1 বছর কম লেখা আছে। এই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা একটু ধারণা পাবে, বায়োলজি নিয়ে তোমার অনেকখানি কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং দেখা যাবে যে এই স্লাইড থেকেই মোটামুটি কয়েকটা প্রশ্ন তুমি কমন পাবে, হুবহু কমন পাবে এবং 100% টাইপ ভিত্তিক এমসিকিউ কমন পাবে। অর্থাৎ এখানে যেই টাইপের এমসিকিউ সলভ করা হবে দেখা যাবে পরীক্ষার হলে ওই টাইপের এমসিকিউগুলি তুমি বারবার পাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু বায়োলজি ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়, কাজে এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বায়োলজি ফুল সিলেবাসের 24টা অধ্যায়েরই একটা সুন্দর রিভিশন তোমার হয়ে যাবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, কোন ব্যাকটেরিয়ার জিন বিটি বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করা হয়? বিটি বেগুন এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড বেগুন। এই বেগুনটা খেলে পোকামাকড় মরে যায়। এরকম বেগুন কিভাবে বানানো হলো? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে ক্রাই1 এসি নামক একটা জিন নিয়ে গিয়ে বেগুনের মধ্যে স্থাপন করা হয়েছিল। এই জন্য এই বেগুনটা পতঙ্গরোধী হয়েছে। জিনটা কার থেকে নেওয়া হয়েছে বলতো? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে জিন নেওয়া হয়েছে। ব্যাসিলাস থেকে বি এবং থুরিনজিয়েন্সিস থেকে টি, এই দুটো অক্ষর নিয়ে কিন্তু বেগুনের সামনে বসানো হয়েছে, এই জন্য কিন্তু বলা হয় বিটি বেগুন। বুঝতে পারছো? তাহলে বিটি বেগুনে কার থেকে জিন নেওয়া হয়? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে জিন নেওয়া হয়। জিনটার নাম আমি লিখে দিচ্ছি, জিনের নাম হলো ক্রাই1 এসি। এই জিনটা স্থাপন করার কারণেই কিন্তু বেগুন পতঙ্গরোধী হয়েছে, মনে রাখতে হবে। কোনটি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য? তার মানে তুমি ফোকাস করো, প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা? প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা? অন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোম ব্যবহার করে। হ্যাঁ, এটাই কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। লাইসোজোম কিন্তু শুধু প্রাণী কোষের মধ্যেই থাকে, উদ্ভিদ কোষের মধ্যে ওভাবে লাইসোজোম থাকে না, থাকলেও চর্বি সঞ্চয় করে অলিওজোম বলা হয়। বাকি যদি তুমি বৈশিষ্ট্যগুলো একটু টেস্ট করো, দেখো কঠিন কোষপ্রাচীর উদ্ভিদের বৈশিষ্ট্য, বড় কোষ গহ্বর এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, ক্লোরোপ্লাস্ট থাকা উদ্ভিদ কোষেরই বৈশিষ্ট্য। প্রথমটাতে আমরা উত্তর পেয়ে গেছি। রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? এটা খুবই সহজ একটা এমসিকিউ। আমাদের রক্ত তৈরি হয় আমাদের হাড়ের ভেতরে যে অস্থি মজ্জা থাকে সেখানে। তাহলে কোথায় রক্তকণিকা তৈরি হয়? অস্থি মজ্জাতে। এটাই। ভাঙন হয় কোথায়? ভাঙন হয় কিন্তু এই দুটো জায়গায়। যকৃতের মধ্যে রক্ত ভাঙন হয় এবং প্লীহার মধ্যে রক্ত ভাঙন হয়। ঠিক আছে? আর এই যে হৃৎপিণ্ড কি করে বলো? রক্তটাকে পরিবহন করে। অধিক ধূমপানের ফলে কোন রোগটা হয়? বেশি ধূমপান করলে কোন অসুখটা হয়? টাইফয়েডের সাথে ধূমপানের সম্পর্ক নেই, ডেঙ্গু তো ভাইরাসের কারণে হয়, এটাও না। ডায়রিয়া আমাদের নানান কারণে হতে পারে। ব্রঙ্কাইটিস ফুসফুসের অসুখ, ফুসফুসের যে ব্রঙ্কাস নামের যে নালীগুলো আছে না, ওখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয় ধূমপানের কারণে। ধূমপানের উপাদানগুলো গিয়ে ব্রঙ্কাসের যে সিলিয়াযুক্ত কোষগুলো আছে ওগুলোকে মেরে ফেলে। তো যাই হোক, ব্রঙ্কাইটিস হয় ধূমপানের কারণে, মনে রাখতে হবে। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? আমি একটু ক্লাসিফিকেশনটা তোমাদেরকে বলি। কিছু ভিটামিন আছে যারা হলো পানিতে দ্রবণীয়, আর কিছু ভিটামিন আছে যারা চর্বিতে দ্রবণীয়। ঠিক আছে? পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি এবং সি, এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন অ্যাডেক। কি কি হচ্ছে তাহলে বলো? এ, ডি, ই এবং কে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে পানিতে দ্রবণীয় ভিটামিন বি, সি, উত্তর দেওয়া লাগবে। এই যে দেখো ভিটামিন বি কমপ্লেক্স আছে, খুব ভালো করে মনে রাখবে। যারা পানিতে দ্রবণীয় তারা ক্ষণস্থায়ী। এই তথ্যটা পরীক্ষায় আসে, বুঝছো? মানে দেহের মধ্যে বেশি দিন থাকে না, খেলে এটা পানির সাথে ভেসে চলে যায়, আমাদের পানির মাধ্যমে বের হয়ে চলে যায়। কিন্তু যারা চর্বিতে দ্রবণীয় তারা দীর্ঘদিন দেহের মধ্যে থাকে, এটা দীর্ঘস্থায়ী। এই কথাটা তোমরা একটু মনে রেখো, দীর্ঘস্থায়ী, এটা হলো দীর্ঘস্থায়ী। ওকে। ক্লোরাইড শিফট কি? ক্লোরাইড শিফট কি? এই জিনিসটা অনেক জটিল একটা ব্যাপার, তোমাদের আমি একটু সংক্ষেপে বলি। আমাদের রক্ত যখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তখন একটা ঘটনা ঘটে। আমাদের রক্ত, মনে করে এটা হলো লোহিত রক্তকণিকা। আমাদের এই লোহিত রক্তকণিকাটা কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে চাচ্ছে। লোহিত রক্তকণিকা কার্বন ডাই অক্সাইড যখন পরিবহন করতে চায়, লোহিত রক্তকণিকার বাইরে এভাবে রক্তরসে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসে। লোহিত রক্তকণিকা বাইরের দিকে বাইকার্বনেট বের করে দেয়, এতে করে লোহিত রক্তকণিকার ভেতরে ক্লোরিন ঢোকে। ডিটেইলে বলা যাবে কিন্তু আমি অতদূর যাচ্ছি না, জাস্ট এইটুকু বলি। রক্ত যখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে চায় তখন লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট বেরিয়ে আসে এবং লোহিত রক্তকণিকার মধ্যে ক্লোরিন ঢোকে। ক্লোরিনের একটা স্থানান্তর হয় বলে এই ঘটনার নাম হলো ক্লোরাইড শিফট। ঠিক আছে? তাহলে কি হয়? লোহিত রক্তকণিকার ভেতরে বাইকার্বনেট এবং ক্লোরিন আয়নের বিনিময় হয়। এই যে দেখো লোহিত রক্তকণিকাতে বাইকার্বনেট এবং ক্লোরিনের যে বিনিময়টা, এটাকেই বলা হয় কিন্তু ক্লোরাইড শিফট, অন্যগুলো হবে না। আমি তোমাদের রাইট অ্যান্সার কিন্তু দেখাই দিলাম। ওকে, এটাই উত্তর। ঠিক আছে? তারপর দেখো, কোষের প্রাচীর সম্পর্কে কোনটি সঠিক নয়? কোষের প্রাচীর মানে কোষ প্রাচীর সম্পর্কে কোনটি সঠিক নয়, কোনটা ভুল খুঁজে বের করতে হবে। কোষ প্রাচীর দৃঢ়তা ও শক্তি প্রদান করে। ঠিক আছে, কোষ প্রাচীর তো কোষের দৃঢ়তা প্রদান করে। ওকে।
উদ্ভিদ কোষের প্রাচীর সাধারণত সেলুলোজ দ্বারা তৈরি। হ্যাঁ ঠিক আছে, উদ্ভিদ কোষের প্রাচীর তো সেলুলোজ দিয়েই তৈরি হয়। যদি ছত্রাকের কথা বলে সেটা কাইটিন দিয়ে তৈরি হয়। কোষ প্রাচীর আয়ন এবং পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করে না, কোষ ঝিল্লির কাজ এটা, বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করা কোষ ঝিল্লির কাজ, কোষ প্রাচীরের কাজ না। প্রাণী কোষের কোষ প্রাচীর অনুপস্থিত, এটাও ঠিক আছে, এটাই উত্তর হবে, সি হলো এখানকার উত্তর। ওকে, তারপরে দেখো কোষ বিভাজনের কোন দশায় সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কোষ বিভাজনের সময় দেখা যায় এরকম একটা ঘটনা ঘটে, এটা হলো কোষের মধ্যে একটা দারুণ ঘটনা ঘটে। কি ঘটে দেখো, কোষের মধ্যে এই জিনিসটাকে বলা হয় কিন্তু স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্রের এই জায়গাতে এসে দেখো সবগুলো ক্রোমোজোম লাইন বেঁধে দাঁড়িয়েছে, সবগুলো ক্রোমোজোম দেখো স্পিন্ডল যন্ত্রের মধ্যে লাইন বেঁধে দাঁড়িয়েছে। এটাকেই কিন্তু বলা হয় বিষুবীয় অঞ্চলে সবগুলো ক্রোমোজোমের অবস্থান। সবগুলো ক্রোমোজোম মাঝখানে এসে লাইন ধরেছে, এটাকে বলা হয় ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে অবস্থান। এটা কখন ঘটে বলতো, এটা হলো মেটাফেজে ঘটে। সবগুলো ক্রোমোজোম মাঝখানে এসে সজ্জিত হয় কখন, মেটাফেজে। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়, তোমরা মনে রাখবে শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়। শ্বেতসার কোথায় পাওয়া যায়, মনে করো আমের মধ্যে শ্বেতসার পাওয়া যায় তাই না, আম তো অবশ্যই শর্করা জাতীয় খাবার, আমের মধ্যে তাহলে শ্বেতসার আছে এরকম মনে রাখবে। তাহলে আমের সাথে মিল কোনটা বলো, অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টই হচ্ছে শ্বেতসার সঞ্চয় করে। এই যে এখানে দেখো ইলায়োপ্লাস্ট, ইলায়ো থেকে মনে রাখবে অয়েল, অয়েল মানে হলো স্নেহ, স্নেহ সঞ্চয়কারী প্লাস্টিডের নাম হলো ইলায়োপ্লাস্ট। অ্যালিউরো থেকে তোমরা মনে রাখবে হলো আমিষ, আমিষ, আমিষ মানে কি বলো, আমিষ মানে হলো প্রোটিন, প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডের নাম হলো অ্যালিউরোপ্লাস্ট। যাই হোক, আমি সবগুলো মনে রাখার ট্রিক শিখিয়ে দিলাম। শর্করা সঞ্চয়কারী প্লাস্টিডের নাম হলো অ্যামাইলোপ্লাস্ট, স্নেহ সঞ্চয়কারী প্লাস্টিডের নাম হলো ইলায়োপ্লাস্ট, আর আমিষ সঞ্চয়কারী প্লাস্টিডের নাম হলো অ্যালিউরোপ্লাস্ট। খুব পরীক্ষায় আসে, এগুলো মনে রাখতে হবে। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে গাঠনিক পার্থক্য কোনটা, ওকে একটু খুঁজে বের করো, বড় বড় অপশন সব। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি বুঝছো, অপশনগুলো অনেক বড় বড় হলেও অপশন কিন্তু কঠিন না, খুবই সহজ সহজ কমন কমন তথ্য দিয়ে অপশনগুলো বানানো হয়েছে। একটু পড়লে তুমি বুঝতে পারবে সব কমন তথ্য। ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে। আচ্ছা, আরএনএ একটা দ্বিসূত্রক অণু, এই যেখানে তো ভুল আছে, আরএনএ তো একসূত্রক অণু, তাহলে এটা হবে না, বাদ। আরএনএ একটি একক সূত্রক বিশিষ্ট অণু, হ্যাঁ ঠিক আছে, রাইবোজ সুগার থাকে এর মধ্যে। ওকে, ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট অণু, হ্যাঁ ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, ঠিক আছে, সবই ঠিক আছে, এটাই তাহলে রাইট অ্যান্সার, বুঝছো, এটাই রাইট অ্যান্সার। এখানে দেখো আরএনএ এবং ডিএনএ উভয় একক সূত্রক না, আরএনএ এবং ডিএনএ উভয় দ্বিসূত্রক না, এগুলো সবই ভুল, ওটাই রাইট অ্যান্সার। প্রশ্ন খুবই ইজি, বড় অপশন দেখালেও মেডিকেলের মতো অত কঠিন কোনো অপশন না। বিএমআই 25-এর বেশি থাকলে সেটা কোন শ্রেণীতে পড়ে, বিএমআই এর যে স্কেলটা ওটা আশা করি সবারই মনে আছে, তারপর একটু মনে করিয়ে দিই। যদি কারো বিএমআই 18.5 এর চেয়েও কম হয় তাহলে তার ওজন হচ্ছে কম, তার হলো কম ওজন, তার গায়ের ওজন হলো কম। যদি কারো বিএমআই হয় 18.5 থেকে 24.9, 24.9 তাহলে সে হবে স্বাভাবিক, ঠিক আছে। আর যদি কারো বিএমআইটা হয় 25 থেকে 29.9 তাহলে তার শরীরে রয়েছে অতিরিক্ত ওজন, অতিরিক্ত ওজন। যদি কারো এই মানটা পাওয়া যায় 30 থেকে 34.9 তাহলে সে হবে প্রথম শ্রেণীর স্থূল, প্রথম শ্রেণীর স্থূল ব্যক্তি। যদি এই মানটা কারো 35 থেকে 40 পর্যন্ত হয়, বা 39.9, অ্যাকচুয়ালি 39.9 হয়, বুঝছো, তখন তাকে কিন্তু বলা যায় দ্বিতীয় শ্রেণীর স্থূল। আর 40 থেকে বেশি যে কোনো মান যদি হয় সেটা হলো তৃতীয় শ্রেণীর স্থূলতা, ঠিক আছে। আমাদের বলেছে 25-এর বেশি, এই 25-এর বেশি হলে অতিরিক্ত ওজনের মধ্যে চলে যাবে, এটা উত্তর। ফুসফুসের বায়ু প্রবেশের গতিপথ কোনটা, আমাদের ফুসফুসে কিভাবে বাতাস প্রবেশ করে দেখো, এই যে প্রথমে বাতাসটা নাক মুখ দিয়ে যায়, এই জায়গাটার নাম হলো স্বরযন্ত্র বা ল্যারিংস। তারপর বাতাসটা শ্বাসনালী দিয়ে বা ট্রাকিয়া দিয়ে চলে যায়, ট্রাকিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যে জিনিসটাকে বলা হয় কিন্তু ব্রঙ্কাই। তারপরে বাতাসগুলো কিন্তু আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছায়। তার প্রথমে কি পাওয়া যায় বলো, ল্যারিংস পাওয়া যাবে প্রথমে, প্রথমে ল্যারিংস, তারপরে শ্বাসনালী যাকে বলা হবে ট্রাকিয়া, শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হবে যাকে বলা হবে ব্রঙ্কাই, তারপর বাতাসটা অ্যালভিওলি পর্যন্ত পৌঁছাবে, এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। কোন কোষ হাইড্রার বহিত্বকের সম্পূর্ণ অংশ জুড়ে থাকে, হাইড্রার শরীরে দুইটা লেয়ার, বাইরের লেয়ারটাকে বলা হয় হাইড্রার বহিত্বক এবং শরীরের ভেতরের লেয়ারটাকে তার অন্ততক বলা হয়। তো সবচেয়ে বেশি যে কোষটা থাকে সেটার নাম হলো পেশি আবরণী কোষ। আমাদের গায়ে সবচেয়ে বেশি আবরণ আর পেশি আছে না, হাইড্রার দেহেরও সবচেয়ে বেশি যে কোষটা আছে তার নাম হলো পেশি আবরণী কোষ। কোথায় অপশন এইটা, এই যে পেশি আবরণী কোষ, উত্তর দিয়ে দিলাম। একটি বৃহদাকার অণু সংগ্রহ করে সেটিকে ভাঙলে সেটার মধ্যে ইউরাসিল পাওয়া যায়, মানে একটা বড় অণু, বুঝছো, একটা বড় অণু যেটাকে তুমি ভাঙলে তার মধ্যে ইউরাসিল পেলে। ইউরাসিল কার মধ্যে পাওয়া যায় বলো তো, আরএনএ এর মধ্যে ইউরাসিল পাওয়া যায়। আচ্ছা, উক্ত অণুটি মানে আরএনএ সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়, আরএনএ সম্পর্কে সঠিক নয় কোনটা, আচ্ছা দেখো, এটি একটি সুগার ফসফেট ব্যাকবোন ধারণ করে, ঠিক আছে, হ্যাঁ আরএনএ এর মধ্যে সুগার এবং ফসফেট থাকে, ওকে, এরা ব্যাকবোন। এটা সাধারণত ডাবল হেলিক্স না,
ডাবল হেলিক্স ডিএনএর বৈশিষ্ট্য, এটাই তাহলে রাইট আনসার হবে। লাস্টের গুলোতে কি লেখা আছে? এটা একটা নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড। এনজাইম ছাড়া নিজের প্রতিলিপি তৈরি করতে পারে, এটাও ঠিক আছে। এনজাইম ছাড়া আরএনএ নিজের প্রতিলিপি তৈরি অনেক আগে পারতো, এখন পারে কিনা জানি না। প্রথমের দিকে যখন পৃথিবীর সৃষ্টিতে আরএনএ তৈরি হয়েছিল, ওরা এনজাইম ছাড়া নিজের প্রতিলিপি তৈরি করতে পারতো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলা হয়। তো ওইটা উত্তর, আশা করি বুঝছো তোমরা। ভাইরাস সম্পর্কে কোনটা মিথ্যা নয়? মিথ্যা নয় যখন লেখা থাকবে তাহলে এই যে 9 কাটাকাটি, তাহলে সত্য কোনটা? ঠিক আছে, ভাইরাস সম্পর্কে সত্য কোনটা? ভাইরাস সম্পর্কে সত্য কোনটা দেখো। ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকে না, হ্যাঁ ঠিক আছে, তবে জেনেটিক উপাদান থাকে, হ্যাঁ ঠিক আছে, প্রথমটাই তো রাইট অ্যান্সার মনে হচ্ছে। পোষক দেহ থেকে উদ্ভূত লিপিড এনভেলপ সব ভাইরাসে থাকে না, সব ভাইরাসে এনভেলপ থাকে না। হোস্টের রাইবোজোম ব্যবহার করে স্বাধীনভাবে না, এরা স্বাধীনভাবে বংশ বিস্তার করতে পারে না। লাস্টে এগুলো কি বলছে? প্রথমটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। নিম্নের কোনটি গলজি বস্তুর কাজ নয়? একটু বোঝার চেষ্টা করো তো। প্রোটিন উৎপাদন করা, হ্যাঁ এটা গলজি বস্তুর কাজ। রাইবোজোম তৈরি করা, রাইবোজোম তৈরি করতে আরএনএ এবং প্রোটিন লাগে। আরএনএ কখনো গলজি বস্তু সাপ্লাই করতে পারবে না। মোটামুটি রাইবোজোম তৈরি করা কখনো গলজি বস্তুর কাজ নয়। ভিটামিন তৈরি করতে পারে, আমরা পড়েছি ভিটামিন সি তৈরি করে গলজি বস্তু, ভিটামিন সি তৈরি করে, এটা মনে রাখবে। লাইসোসোম তৈরি করে, হ্যাঁ গলজি বস্তুর মধ্যে যে ভেসিকলগুলো পাওয়া যায় ওই থলিগুলার একসময় লাইসোসোমে পরিণত হয়। রাইবোজোম তৈরি করে, এটা গলজি বস্তুর কাজ না, মাথায় রাখতে হবে। কোন বিবৃতিটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা সঠিকভাবে বর্ণনা করে? ওরে বাপরে, সহজ প্রশ্ন কিন্তু জটিলভাবে দিয়েছে। মোট কথায় রেস্ট্রিকশন এনজাইমের কাজ তোমাকে জিজ্ঞেস করেছে, এইটুকু যদি তুমি ফোকাস করো তাহলেই হবে, ওগুলো বাদ। রেস্ট্রিকশন এনজাইম কি কাজ করে বলো? আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কাটাকাটি করতে ব্যবহার হয়। ডিএনএ কেটে ডিএনএ এর মধ্যে একটা জায়গা তৈরি করে ওখানে নতুন যেন ডিএনএ আমরা অ্যাড করতে পারি, ডিএনএ কাটাছেড়া করা। কাঙ্ক্ষিত ডিএনএ কে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কেটে দেয়, হ্যাঁ কেটে দেয়, ফলে আঠালো বা স্টিকি প্রান্ত তৈরি হয়। আঠালো প্রান্ত বলতে আসলে ওরকম কিছু নাই, এমন একটা প্রান্ত যার মধ্যে আরেকটা ডিএনএ অ্যাড করা যাবে, বুঝছো? এরকম একটা সিচুয়েশন। ধরো এরকম ডিএনএ ছিল, রেস্ট্রিকশন এনজাইম কিন্তু ডিএনএ কে এভাবে কাটে, দেখো এরকম করে ডিএনএটাকে কাটে, এরকম করে কাটে, যাতে করে তুমি এখানে আরেকটা ডিএনএ অ্যাড করে দিতে পারো। এই জিনিসটাকে বলা হয় কিন্তু আঠালো প্রান্ত বা স্টিকি প্রান্ত। আসলে স্টিকির বাংলা আঠালো নাও হতে পারে, যাই হোক রেস্ট্রিকশন এনজাইমের কাজই হলো ডিএনএটাকে এভাবে কাটা। তো প্রথমটাই তো হয়ে গেল উত্তর, এটাই উত্তর। ভেক্টরের সাথে যুক্ত করা, এটা তো লাইগেজের কাজ, জোড়াতালি দেওয়া হলো লাইগেজের কাজ, লাইগেজের এই কাজ। সিকোয়েন্সকে বৃদ্ধি করে, এটা পলিমারেজের কাজ। নতুন ডিএনএ তৈরি করা হলো পলিমারেজের কাজ, হ্যাঁ। তারপরে হলো কাঙ্ক্ষিত ডিএনএতে মিউটেশন করা, মিউটেশন করে বিভিন্ন রকম কেমিক্যাল, বিভিন্ন রকম রে, এক্স রে, আলফা রে, গামা রে, এগুলো মিউটেশন করে। তো যাই হোক উত্তর হয়ে গেছে। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়? মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ভুল কোনটা একটু দেখো তো। প্রথমটাতে উত্তর পাওয়া গেছে, সালোক সংশ্লেষণের স্থান, এটা তো ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য, এটাই সঠিক নয়। এখানে অ্যাপোপ্টোসিস হয়, ঠিক আছে, কোষে শ্বসন হয়, ঠিক আছে, নিজস্ব ডিএনএ থাকে, ঠিক আছে, প্রথমটাই তাহলে মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে সঠিক নয়। ব্যাকটেরিওফাজের লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কোনটি? ব্যাকটেরিওফাজ সম্পর্কে তোমরা জানো, এর এক ধরনের ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ, এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়া মারা যেতে পারে, এই চক্রটাকে কিন্তু বলা হয় লাইটিক চক্র। আবার ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন ব্যাকটেরিয়া নাও মারা যেতে পারে, এই চক্রটার নাম হলো লাইসোজেনিক চক্র। এই দুটো চক্রের মধ্যে পার্থক্য কোথায় একটু দেখো তো। লাইটিক চক্রে ভাইরাসের ডিএনএ পোষকের বা ব্যাকটেরিয়ার জিনোমে সংযুক্ত হয়। লাইটিক চক্রে এই ঘটনা ঘটে না, না এটা হলো লাইসোজেনিকের বৈশিষ্ট্য, বাদ এটা। লাইটিক চক্র শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে সংক্রমণ ঘটায় না। লাইটিক চক্র ইউক্যারিওটিকের কেন হবে? আমাদের তো আর এই জিনিস হয় না। লাইটিক চক্রে পোষক কোষের তাৎক্ষণিক ধ্বংস ঘটে, হ্যাঁ ঠিক আছে, লাইটিক চক্রে পোষক কোষ মরে যায়, ব্যাকটেরিয়াটা মরে যায়। লাইসোজেনিকের ক্ষেত্রে দেখা যায় ভাইরাসের ডিএনএ হোস্ট জিনোমের সাথে, মানে ব্যাকটেরিয়ার জিনোমের সাথে সংযুক্ত হয় তাৎক্ষণিক ক্ষতি ছাড়াই, মানে হলো ব্যাকটেরিয়াটা মারা যায় না, এটা অ্যান্সার হবে। লাইটিক এবং লাইসোজেনিকের অ্যাকচুয়াল ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, ওকে। ক্রিসপার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বিপ্লব ঘটিয়েছে। এই প্রযুক্তির কোন প্রয়োগটি নৈতিকতা বিরোধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? ক্রিসপার প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েরই একটা আপডেট পদ্ধতি। এই পদ্ধতিতে একটা জীবের জিন নিয়ে গিয়ে আরেকটা জীবের জিনোমের মধ্যে স্থাপন করা হয়, জীবগুলোকে অনেকখানি পরিবর্তন করার একটা হচ্ছে পদ্ধতি এটা, বুঝছো? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই পদ্ধতিটার কি কি খারাপ দিক আছে, ওরকম একটা প্রশ্ন এটা, যে নৈতিকতা বিরোধী প্রয়োগ কোনটা হতে পারে? মানুষের ভ্রূণের কোষ পরিবর্তন করে বংশগতীয় বৈশিষ্ট্যের পরিবর্তন করা, এটা করা যেতে পারে। মানুষকে মানুষই আর বানানো হবে না, মানুষকে গরু ছাগল বানানো যেতে পারে, মানুষকে আরো শক্তিশালী মানুষ বানানো যেতে পারে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দিক হতে পারে, একটা মানুষকে তুমি অন্যরকম করে ফেলতে পারো, এটাই হবে কিন্তু মেইনলি, এটাই সবচেয়ে খারাপ দিক। সিস্টিক ফাইব্রোসিস রোগের চিকিৎসা, ভালো কাজ তো এটা না। ফসলের জিনোম পরিবর্তন করে ফলন ক্ষমতা, খরা প্রতিরোধের যে ক্ষমতা সেটা বৃদ্ধি করা, ভালো দিক তো এটাও না। ইঁদুরের মতো মডেল জীবের জিন নিয়ে কাজ করা, দেখো এগুলো তো ভালো দিক, এটা কিন্তু খারাপ দিক হতে পারে। মানুষকে তুমি আর মানুষ রাখছো না, মানুষকে চেঞ্জ করে ফেলতে পারবে তুমি,
এটা কিন্তু খুব সমস্যা, কিন্তু এটা করা নিষিদ্ধ, মানুষের ভ্রূণ নিয়ে ওভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করাও যায় না। নিম্নলিখিত কোন রক্তের গ্রুপের প্লাজমায় এ এবং বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকে না? মানে অ্যান্টিবডি জিজ্ঞেস করেছে, সহজভাবে বলতে গেলে কোন রক্তে অ্যান্টিবডি থাকে না, এটাই হলো মূল ব্যাপার। কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না? তোমরা মনে রাখবে অ্যান্টিবডি থাকে না কার, এ বি পজিটিভ যে রক্ত বা এ বি যে রক্ত সেখানে কোনো অ্যান্টিবডি থাকে না। ধরা যাক এটা হলো একটা রক্তকণিকা, এর গায়ে এ নামের একটা অ্যান্টিজেন আছে, এর গায়ে বি নামের একটা অ্যান্টিজেন আছে, তাহলে রক্তের গ্রুপ হলো এবি। রক্তটার গ্রুপ কিন্তু এবি এবং রক্তের চারপাশে যে রক্তরস বা প্লাজমাগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। কিন্তু ধরা যাক যে একটা রক্তকণিকা যার গায়ে কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই, এই জন্য রক্তের গ্রুপটা হলো ও। এর চারপাশে যে রক্তরসগুলো আছে সেখানে এ নামের অ্যান্টিবডিটাও আছে, বি নামের অ্যান্টিবডিটাও আছে। এমসিকিউটা বোঝো তোমরা, ও ব্লাড গ্রুপের দুটো অ্যান্টিবডি থাকে, ও ব্লাড গ্রুপের দুটো অ্যান্টিবডি থাকে, কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই। কিন্তু এবি পজিটিভ যেটা বা এবি রক্তের গ্রুপ যেটা সেখানে দুটো অ্যান্টিজেনই আছে, দুটো অ্যান্টিজেনই আছে, অ্যান্টিজেনগুলো আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি নাই এখানে। এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, তবে অ্যান্টিবডি আছে দুটাই, এবং এবি ব্লাড গ্রুপ যেটা সেখানে দুটো অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। প্রশ্নতে বলেছে অ্যান্টিবডি থাকে না কোথায়, অ্যান্টিবডি থাকে না এবিতে। এই জিনিসটা মনে রাখবো আমরা। নিচের কোনটিকে আদিকোষ হিসেবে বিবেচনা করা হয়? প্রাণী, আমরা না, আমরা আদিকোষ না, আমরা প্রকৃত কোষ। ছত্রাক প্রকৃত কোষ, উদ্ভিদ প্রকৃত কোষ, এই যে ব্যাকটেরিয়া এ হলো আদিকোষ। কত সহজ একটা প্রশ্ন দেখছো, এত সহজ প্রশ্নও হয় কিন্তু চট্টগ্রামে। নিচের কোনটি প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক নয়? প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সম্পর্কে সঠিক নয় কোনটা একটু দেখো তো। কোষ ঝিল্লি সম্পর্কে সঠিক নয় কোনটা? প্লাজমা মেমব্রেন গঠনকারী উপাদানের এক প্রান্ত পানিগ্রাহী, আরেক প্রান্ত পানি বিকোষী। ঠিক আছে, এটা ঠিক আছে, সঠিক। প্লাজমা মেমব্রেনের অন্তর্গত প্রোটিনগুলোর কাজ হচ্ছে পরিবহন করা, রিসেপ্টর হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, এটাও ঠিক আছে। প্লাজমা মেমব্রেন সব ধরনের অণুর জন্য অভেদ্য। প্লাজমা মেমব্রেনকে বলা হয় বৈষম্য ভেদ্য, কারণ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কাউকে ঢুকতে দেয়, কাউকে ঢুকতে দেয় না, সবার জন্য অভেদ্য না। এটাই কিন্তু মেইনলি উত্তর, এই জায়গাতে ভুল আছে। প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড দিয়ে গঠিত, এটাও ঠিক আছে। ঠিক আছে, 23টা কোশ্চেন গেল, এবার 24টা দেখো। দুটি একই রকম গাছকে পৃথকভাবে লাল এবং সবুজ আলো নিচে বাড়তে দেওয়া হলো। একই সময় ধরে দুটির বেড়ে ওঠার পর লাল আলোর নিচে যে গাছটাকে রাখা হয়েছে সেটাকে বেশি সতেজ দেখাচ্ছে। আর এই পর্যবেক্ষণের মাধ্যমে তুমি কি আসলে বুঝতে পারলে, বুঝছো সবচেয়ে ভালো ব্যাখ্যা কোনটা? তোমরা একটা বেসিক নলেজ জানো কিনা, লাল আলোতে গাছের সালোক সংশ্লেষণ বেশি ভালো হয়। লাল আলোতে গাছের সালোক সংশ্লেষণ ভালো হয়, আর গাছের সবুজ আলোতে একদমই সালোক সংশ্লেষণ হয় না। এই তথ্যটা কিন্তু জ্ঞানমূলক তথ্য। এবার আমরা একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। সবুজ আলোতে ইলেকট্রন পরিবহন চেইনের কার্যকারিতা বাড়িয়ে সালোক সংশ্লেষণকে ত্বরান্বিত করে। কেমনে? যদি সবুজ আলোতে সালোক সংশ্লেষণ ভালোই হতো, তাহলে লাল আলোতে কেন গাছটাকে বেশি সবুজ মানে সতেজ দেখাচ্ছে, বেশি ভালো দেখাচ্ছে? এটা ভুল কথা। লাল আলো ক্লোরোফিলের দ্বারা আরো কার্যকরভাবে শোষিত হয় এবং সালোক সংশ্লেষণকে উদ্দীপ্ত করে, এটা ঠিক আছে। সালোক সংশ্লেষণ লাল আলোতে বেশি ভালো হয়। ক্লোরোফিল লাল আলো প্রতিফলন করে, প্রতিফলন করলে তার সালোক সংশ্লেষণ হতো না। ক্লোরোফিল লাল আলোর চেয়ে সবুজ আলোতে বেশি কার্যকরভাবে শোষিত হয় না। লাল আলোটাই গাছের ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট বা গাছ কর্তৃক বেশি পছন্দের। লাল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, ততটা মনে রাখবে তোমরা। নিচের কোনটি সরল থেকে জটিল এর ক্রমবিকাশ? এটা প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, যে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ওখান থেকে এসছে। দেখো, এই ক্রমবিকাশটা সম্পর্কে তোমাদেরকে বলি। অনেকগুলো কোষ যদি একত্রিত করা হয় তখন টিস্যু বা কলা তৈরি হয়, টিস্যু বা কলা তৈরি হয়, টিস্যু বা কলা তৈরি হয়। অনেকগুলো টিস্যুকে একত্রিত করলে পাওয়া যায় হলো অঙ্গ, আর অনেকগুলো অঙ্গকে একত্রিত করলে পাওয়া যায় হলো তন্ত্র। এই কনসেপ্টটা সবাই বুঝো। কোষ একত্রিত করলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু হয় তন্ত্র। ব্যাপারটা দেখো, আমাদের নাকের মধ্যে অনেকগুলো কোষ মিলে নাকের একটা চামড়া তৈরি করলো, এটা হচ্ছে একটা টিস্যু। অনেকগুলো চামড়া মিলে পুরো নাকটা তৈরি হলো, নাক হচ্ছে একটা অঙ্গ। নাক, শ্বাসনালী, ফুসফুস মিলে তুমি শ্বাস প্রশ্বাস করছো, এই পুরোটাকে বলা হয় কিন্তু শ্বসনতন্ত্র। বুঝছো? ক্রমবিকাশ হচ্ছে এটা। প্রথমে থাকবে তাহলে কোষ, তারপরে থাকবে হলো টিস্যু। এই যে কোষ, টিস্যু বা কলা, অঙ্গ এবং অঙ্গতন্ত্র, এটাই রাইট অ্যান্সার। তাহলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে 2024-25 সেশনের যে 25টা কোশ্চিন, তার আমরা সমাধান জানলাম। এবার আগের সালটা আমরা একটু দেখব। এবার দেখো 23-24 সেশনের যে প্রশ্ন, সেটা আমরা দেখব। দেখো, একাডেমিক প্রশ্নের মতো কিন্তু এই যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। প্যাটার্নটা দারুণ। দেখো, নিউক্লিওসাইডের উপাদান কোনটি? তোমরা মনে রাখবে নিউক্লিওসাইডে দুটো উপাদান থাকে। ডিএনএ বানাতে গেলে নিউক্লিওটাইড লাগে, তবে প্রথমে হয় নিউক্লিওসাইড।
এটার নাম হলো পেন্টোজ সুগার আর এটার নাম হলো নাইট্রোজেন ক্ষার। পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার এই দুইটা উপাদানকে যুক্ত করলে তাকে বলে নিউক্লিওসাইড। পরে যদি তুমি এখানে ফসফেট অ্যাড করে দাও তখন তাকে বলে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড যেহেতু বলেছে জাস্ট দুইটা উপাদান পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার। নিউক্লিওসাইডে রয়েছে তাহলে হচ্ছে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার। তাহলে উত্তর কি হবে বলে 1 2, এই যে এইটা উত্তর হবে। এটা উত্তর দিয়ে দিলে তুমি। ডিএনএ থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তোমরা মনে রাখবে সেন্ট্রাল ডগমাটা অনেকটা এরকম, ডিএনএ থেকে তুমি যদি ডিএনএ বানাও, একটা ডিএনএ থেকে যদি তুমি দুটা ডিএনএ বানাও, ডিএনএ থেকে দুটা ডিএনএ বানালে সেটাকে বলে রেপ্লিকেশন। ডিএনএ থেকে দুটা ডিএনএ বানালে এটাকে বলে রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি তুমি আরএনএ বানাও বা mRNA বানাও, যে কোনো আরএনএই বানাও, এই জিনিসটাকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে তুমি যদি প্রোটিন বানাও এটাকে বলা হয় কিন্তু ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন। তাহলে আমাদের প্রশ্নটা বলেছে ডিএনএ থেকে mRNA, ট্রান্সক্রিপশন উত্তর হবে। এই যে ট্রান্সক্রিপশন উত্তরে আছে, এটা উত্তর হবে। হ্যাপ্লয়েড জীবে কোথায় মিওসিস কোষ বিভাজন হয় এই ব্যাপারটা তোমাদের একটু বুঝতে হবে। ডিপ্লয়েড জীবের কোথায় মিওসিস হয় এটা একটু তোমাদের জানতে হবে, আর হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস হয় এটা একটু তোমাদের জানতে হবে। আমি একটু ডিটেলসে এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাই, অনেকেই ভুল করো। ডিপ্লয়েড জীব কারা? আমরা, তাই না? এটা হলো একটা ছেলে মানুষ, এর শরীরে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, এই জন্য সে ডিপ্লয়েড। এটা হলো একটা মেয়ে মানুষ, এর শরীরে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, এই জন্য সে হলো ডিপ্লয়েড। এখন এই ছেলেটার এখানে এবং মেয়েটার এখানে মিওসিস বিভাজন হবে, হয় সেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। যেই কোষটার মিওসিস বিভাজন হবে এই কোষটার নাম হলো জনন মাতৃকোষ। এখানে মিওসিস হবে। মিওসিস হলে ক্রোমোজোম নাম্বার যেহেতু কমে যায়, এই নারীটা মিওসিস বিভাজনের ফলে ডিম্বাণু তৈরি করবে, ডিম্বাণু এই জন্য হবে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই ছেলেটা এই জায়গা থেকে শুক্রাণু তৈরি করবে, এই জায়গাতে রয়েছে জনন মাতৃকোষ। শুক্রাণুতেও যেহেতু মিওসিস বিভাজন হবে, শুক্রাণুর ক্রোমোজোম নাম্বার হচ্ছে n। তাহলে তোমরা জিনিসটা মনে রাখবে, জনন কোষ কোনগুলো জানো? এই ডিম্বাণু আর শুক্রাণু এদেরকেই বলা হয় কিন্তু জনন কোষ। আর শুক্রাণু ডিম্বাণু যে কোষ থেকে তৈরি হয়, বাবা মার শরীরের যে কোষ থেকে তৈরি হয় তাকে বলে জনন মাতৃকোষ। কোথায় মিওসিসটা হয় বলো? জনন মাতৃকোষের মিওসিস বিভাজন হয়, জনন কোষের না কিন্তু। ওকে, তারপর দেখা যায় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, বাচ্চা তৈরি হয়ে যায়, বাচ্চার শরীরে কিন্তু আবার 2n সংখ্যক ক্রোমোজোম হয়। যাই হোক, এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড জীবের কাহিনী। হ্যাপ্লয়েড জীব মনে করো পুকুরে শ্যাওলা, এই যে পুকুরের শ্যাওলাটা দেখছো, এই শ্যাওলা নিজেই হলো হ্যাপ্লয়েড। এই যে আরেকটা পুকুরের শ্যাওলা, সেও হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই শ্যাওলাটা যখন একটা শুক্রাণু তৈরি করে আর এই শ্যাওলাটা একটা ডিম্বাণু তৈরি করে, শুক্রাণু ডিম্বাণুগুলো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, আরেকটা শ্যাওলার বাচ্চা তৈরি হয়। শ্যাওলার বাচ্চার ক্রোমোজোম নাম্বার কিন্তু বেড়ে যায়, 2n সংখ্যক ক্রোমোজোম অবস্থা হয়, কিন্তু বাপ মা ছিল n, শ্যাওলার বাচ্চা হয়েছে 2n। বুঝছো? এই বাচ্চাটার অবস্থাটাকে কিন্তু বলা হয় জাইগোট। জাইগোটকে তো এরকম 2n রাখা যাবে না, এই জন্য জাইগোটের মিওসিস বিভাজন করা হয়, করে অনেকগুলা শ্যাওলার বাচ্চা তৈরি করা হয়। তাহলে জাইগোটের মিওসিসটা হয়, এখানে মিওসিসটা হয়। বুঝতে পারলে কি না? আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা মনে রাখবে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়, আর ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিওসিস হয়। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু বানানোর সময় মিওসিস হয়, আর হ্যাপ্লয়েড জীবে শুক্রাণু ডিম্বাণুর মিলিত হয়, জাইগোট তৈরি হয়, ওই বাচ্চার শরীরে মিওসিস হয়, হয় ক্রোমোজোম নাম্বারটা ব্যালেন্স করা হয়, বাপ মায়ের মতো এন করা হয়। এই হচ্ছে কাহিনী। তাহলে জাইগোটে মিওসিস হয় হ্যাপ্লয়েড জীবের। কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসগুলো আমাদের একটু মনে রাখতে হয়। আমি তোমাদের একটু নেমোনিক শিখিয়ে দিই, কারা ডিএনএ ভাইরাস এবং কারা আরএনএ ভাইরাস তোমাদের একবার আমি একটু শিখিয়ে দিই। তোমরা মনে রাখবে ডিএনএ ভাইরাসগুলোর নাম আমরা এভাবে মনে রাখতে পারি। নেমোনিকটা হচ্ছে এরকম: টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু, ভেনিস হতে হতে ফ্রান্সের মধ্যে এলো, ফ্রান্সের মধ্যে এলো। টিপুর ভাই টিটু ভেনিস হতে ফ্রান্সের মধ্যে এলো। ঠিক আছে, এটা হলো ডিএনএ ভাইরাসগুলো মনে রাখার একটা ট্রিক। তোমরা মনে রাখবে টিপু থেকে টিপুলা ভাইরাস, টিআইভি যেটাকে বলা হয়, ভাই থেকে হলো ভেরিওলা, এটাও ডিএনএ ভাইরাস। টি2 থেকে টি2 ভেনিস হতে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া এটা গরুর বসন্ত সৃষ্টি করে, হতে হলো হারপিস, হারপিস। ফ্রান্স থেকে হলো 5X174, মধ্যে থেকে হচ্ছে M13 কুলিফাজ, কুলিফাজ, আর এলো থেকে হলো অ্যাডেনো। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো। এগুলো হলো ডিএনএ ভাইরাসগুলোর নাম এবং মনে রাখার ট্রিক। এবং আরএনএ ভাইরাসগুলোর নাম এবং মনে রাখার ট্রিকটা তোমাদেরকে আমি এবার একটু শেখাবো। আরএনএ ভাইরাসগুলো মনে রাখার জন্য এটা তোমরা মনে রাখবে, নেমোনিকটা হচ্ছে তোমার কারণে ভাঙা ধানের পোলাও মাংস রান্না হবে।
রান্না হবে। ঠিক আছে, তোমার কারণে ভাঙা ধানের পোলাও মাংস রান্না হবে। এগুলোর মানে হচ্ছে তোমার থেকে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, কারণে থেকে হলো করোনা ভাইরাস, ভাঙা থেকে হলো ডেঙ্গু ভাইরাস, ধানের থেকে হলো ধানের বামন রোগের ভাইরাস, পোলাও থেকে হলো পোলিও ভাইরাস, মাংস থেকে হলো মাম্পস ভাইরাস, রান্না থেকে হলো র্যাবিস ভাইরাস, হবে থেকে হলো এইচআইভি ভাইরাস। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ ভাইরাসগুলো তোমরা এখান থেকে মুখস্থ করবে। কোন ভাইরাসটির নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ ভাইরাস খুঁজে বের করতে হবে। এখানকার মধ্যে কি আছে বলো তো? ডেঙ্গু হবে না, টিটু, এই যে টিটুই উত্তর হবে এখানকার। করোনাও কিন্তু, এগুলো বাকিগুলো কিন্তু আরএনএ সব কয়টা। কোন বিভাগে নগ্নবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদের সাথে মিল সম্পূর্ণ বা বেশি ঘনিষ্ঠ? তোমরা মনে রাখবে নগ্নবীজী উদ্ভিদগুলোকে মোটামুটি 4টা গ্রুপে বিভক্ত করা হয়: জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা এবং কনিফেরোফাইটা। এর মধ্যে নিটোফাইটার যে উদ্ভিদগুলো আছে তারা আবৃতবীজী সমকক্ষ বা আবৃতবীজীদের মতো কিছু বৈশিষ্ট্য ধারণ করে। এই যে হলো নিটোফাইটার মধ্যে নিটাম আছে, নিটাম কিন্তু আবৃতবীজীদের মতো, এর হচ্ছে জাইলেম ফ্লোয়েমের সম্পূর্ণ গঠন বিদ্যমান। নিটামের মধ্যে আছে ইফেড্রা, নিটোফাইটার মধ্যে আছে ইফেড্রা। ইফেড্রাতে কিন্তু দ্বিনিষেক হয়, বুঝছো? ইফেড্রা কিন্তু দ্বিনিষেক করে, এটা কিন্তু হচ্ছে আবৃতবীজীদের একটা বৈশিষ্ট্য। তো যাই হোক, নিটোফাইটা তুমি উত্তর দিতে পারো এখানে। নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু? যদি কোনো টিস্যু থেকে তরল পদার্থ বের হয়, ক্ষরণকারী টিস্যু। এই তরুক্ষীর টিস্যু যেটা দেখছো না, এখান থেকে তরু মানে গাছ, ক্ষীর মানে হলো ক্ষীরের মতো পদার্থ। ক্ষীর তো তোমরা চেনো, দুধ দিয়ে বানানো ক্ষীর। তো গাছ থেকে যদি ক্ষীরের মতো পদার্থ বের হয়, যে টিস্যু থেকে বের হয় সেটার নাম হলো তরুক্ষীর টিস্যু। তো তরুক্ষীর টিস্যু যেহেতু পদার্থ ক্ষরণ করছে, তাই এটাকে কিন্তু ক্ষরণকারী টিস্যু আমরা বলতে পারি। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়ে কোনগুলো তৈরি হয়? তোমরা মনে রাখবে সালোক সংশ্লেষণের দুরকম বিক্রিয়া আছে, একগুলোকে বলা হয় আলোক নির্ভর, এই বিক্রিয়াগুলো ঘটতে সূর্যের আলো লাগে, আর এগুলোকে বলা আলোক নিরপেক্ষ। এগুলো করতে আলো লাগে না, এই জন্য অন্ধকার পর্যায়ে বলা হয়। আলোক নির্ভর পর্যায়ে মেনলি 3টা ঘটনা ঘটে। প্রথম ঘটনা সেটা হলো এই যে এরকম পানি ভেঙে যায়, পানি ভেঙে সেখান থেকে তৈরি হয় হলো হাইড্রোজেনের আয়ন, ইলেকট্রন তৈরি হয় এবং হলো অক্সিজেন তৈরি হয়। তারপরে দেখো এই হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনগুলো ব্যবহার করে, হাইড্রোজেন আয়ন ইলেকট্রনের শক্তি ব্যবহার করে NADP এর সাথে জোড়া দিয়ে সেখান থেকে বানানো হয় NADPH+ আয়ন, এবং ADP পাই জোড়া দিয়ে ATP বানানো হয়। বুঝছো? এই বিক্রিয়াগুলোকে বলা হয় আলোক নির্ভর বিক্রিয়া। এখন এই যে NADPH2 ATP এগুলোকে জোড়াতালি দিতে হবে, NADPH2, তারপরে এই যে ATP আর কার্বন ডাই অক্সাইড, এগুলো জোড়াতালি দিলে সেখান থেকে খাদ্যবস্তু তৈরি হয়। এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় আলোক নিরপেক্ষ। এটা করতে আলো লাগে না, মানে খাবার বানানোর যে বিক্রিয়াটা, এটা করতে আলো লাগে না, বরং এই যে NADPH2 এবং ATP এগুলো বানাতে আলো লাগে। বুঝছো? তাহলে আলোক নির্ভর বিক্রিয়াতে কি কি তৈরি হয়? ATP আর NADPH2 তৈরি হবে, এই জিনিসগুলো তৈরি হয়। রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটবে? তোমরা জানো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে পত্ররন্ধ্রের পাশে এই কোষগুলোর নাম হলো রক্ষী কোষ। এই রক্ষী কোষের মধ্যে যদি পটাশিয়াম আয়ন প্রবেশ করে তাহলে কি হবে? রক্ষী কোষের অভিস্রবণিক চাপ বৃদ্ধি পাবে, মানে রক্ষী কোষটা বেশি পানি আকর্ষণ করবে, পানি চুষে নিতে চাইবে। কোনো কোষ যদি বেশি পরিমাণ পানি শোষণ করতে চায়, এই পানির যে আকর্ষণের চাপটা, ক্ষমতাটা, এটাকে বলে অভিস্রবণিক চাপ, এটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং রক্ষী কোষের মধ্যে পানি প্রবেশও করে, এটাও ঠিক আছে। স্থিতিচাপ হ্রাস পায় না এবং স্থিতিচাপ বাড়ে। তো প্রথমটা আর 3 নাম্বারটা, এই দুটো উত্তর হবে, 2 নাম্বারটা হবে না। 1 এবং 3 কোথায় আছে? যেটা উত্তর, এটা উত্তর হয়ে গেল। একটা সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টা স্তর আছে? কোষ প্রাচীরে মোটামুটি 3টা স্তর থাকে। সবচেয়ে মাঝে থাকে মধ্য পর্দা, তার উপরে থাকে প্রাথমিক পর্দা, তার উপরে থাকে হলো গৌণ কোষ পর্দা। বুঝছো? মধ্য পর্দা, প্রাথমিক আর গৌণের মোটামুটি 3টা লেয়ার থাকে। 3 ধরনের লেয়ার থাকে কোষ প্রাচীরে, 3 রকম লেয়ার থাকে। ধান এর পুষ্পমঞ্জরি কোন ধরনের? ধানের ফুলটা আসলে দেখতে কেমন? ধানের ফুলটা দেখবে তুমি এরকম, ধানের 2টা খোসা থাকে, এদেরকে বলা হয় লেমাপেলিয়া। ফুলের গোড়াতে কিছু অপুষ্পক গ্লুম থাকে। এই বিশেষ টাইপের ফুলটাকে বলা হয় স্পাইকলেট টাইপের ফুল। বুঝছো? পোয়েসি যে ফ্যামিলিটা আছে সবার ফুলগুলো এরকম স্পাইকলেট টাইপের ফুল হয়। ধানের এই ফুলটার স্ট্রাকচার নাম স্পাইকলেট। কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? মনে রাখবে উদ্ভিদের জন্য 17টা অত্যাবশ্যকীয় মৌলিক পদার্থ, এই 17টা মৌলিক পদার্থ উদ্ভিদের প্রয়োজন। এর মধ্যে 3টা উদ্ভিদ হচ্ছে পানি থেকে এবং কার্বন ডাই অক্সাইড থেকে গ্রহণ করে। 17টার মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন, এগুলা কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে শোষণ হয় বায়ুমণ্ডল থেকে, এবং মাটি থেকে শোষণ হয় 14টা। এই 3টা বাদে, হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন বাদে মাটি থেকে শোষণ হয় 14টা। তাহলে বাদ যাবে কি কি বলো? অক্সিজেন,
কার্বন এবং হাইড্রোজেন বাদে এই নাইট্রোজেনটা উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। এটাও মনে রেখো, কোন রূপে শোষণ করে? সাধারণত অ্যামোনিয়াম আয়ন আকারে শোষণ করে, অ্যামোনিয়াম আয়ন আকারে অথবা নাইট্রেট হিসাবে। এগুলা হিসেবে নাইট্রোজেনটা শোষিত হয় গাছের শেকড়ে। কোন প্রক্রিয়ায় রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা হয়? টিস্যু কালচার এই অধ্যায়ের একটা আলোচনা এটা। রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার পদ্ধতিটার নাম হলো মেরিস্টেম কালচার। গাছের একদম শীর্ষস্থ যে ভাজক টিস্যু থাকে সেটাকে বলা হয় মেরিস্টেম। সেটাকে কালচার করলে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, কারণ মেরিস্টেমের মধ্যে সাধারণত জীবাণু থাকে না। মেরিস্টেম কালচার করলে রোগমুক্ত উদ্ভিদ তৈরি হয়। কোন অণুজীবটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার হয়? তোমরা মনে রাখবে ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামক আরেকজন আছে। ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই দুজনকে টিস্যু কালচারের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ইকোলাই হবে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম উত্তর হবে। স্পিকিউল কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? পরিফেরা পর্বের। এই যে হলো স্পঞ্জ টাইপের যে প্রাণীগুলো আছে না, এদের শরীরের ভেতরে এরকম কাঁটাওয়ালা কিছু অংশ আছে, দেখতে অনেকটা কাঁটার মতো কিছু অংশ, এই জিনিসগুলোকে বলা হয় স্পিকিউল। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের শরীরের মধ্যে কিন্তু স্পিকিউল আছে। পরিফেরা পর্বের প্রাণীদের শরীরের মধ্যে কিন্তু স্পিকিউল রয়েছে। পরিফেরা উত্তর দিবে তুমি। হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস থাকে? হাইড্রার শরীরে 4 রকম নেমাটোসিস থাকে। পেনিট্রেন্ট, ভলভেন, স্টেপটুলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। 4 ধরনের নেমাটোসিস আছে হাইড্রাতে। ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? শোনো, 2 রকম রূপান্তর আছে, বুঝছো? কোনো পোকামাকড়ের ক্ষেত্রে এরকম হয়, ডিম থেকে প্রথমে কিলবিলে পোকার মতো একটা জিনিস তৈরি হয়, এই জিনিসটার নাম হলো লার্ভা। তারপরে লার্ভাটা একটা থলির মধ্যে আবদ্ধ হয়ে যায়, এই জিনিসটার নাম হলো পিউপা। ডিম, লার্ভা, পিউপা। পিউপার পরে দেখা যায় একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। প্রজাপতির মধ্যে এই ঘটনাটা ঘটে, বুঝছো? এটার নাম হলো ইমাগো। এরকম 4টা যদি দশা হয় সেটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িং এর তো এরকম হয় না। ঘাসফড়িং এর কি হয়? ডিম ফুটে, এটা ডিম ফুটে একটা বেবি ঘাসফড়িং তৈরি হয়, যার ডানা নাই, এরকম একটা বাচ্চা ঘাসফড়িং, এটাকে বলে নিম্ফ। পরবর্তীতে ঘাসফড়িং এ দেখা যায় যে সুন্দর ডানা গজায়, ঠিক আছে, সুন্দর পা হয়। যাই হোক, এরকম রূপান্তর হয়, এটাকে বলে ইমাগো। ঘাসফড়িং এর এরকম রূপান্তর হয়, প্রথমে ডিম, তারপর নিম, তারপর ইমাগো। 3টার মতো হচ্ছে ধাপ রয়েছে জীবনে, এটাকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। তাহলে ঘাসফড়িং এর হবে অসম্পূর্ণ রূপান্তর। তবে এই প্রশ্নতে আরেকটা সমস্যা আছে, এই যে মেটাবোলাস মানে সম্পূর্ণ রূপান্তর, হেমি মেটাবোলাস মানেও আবার অসম্পূর্ণ রূপান্তর। তার মানে বিও উত্তর, ডিও উত্তর, এখানে এই দুটাই উত্তর, এখানে দুটাই উত্তর। স্টেম সেল কোথায় পাওয়া যায়? স্টেম সেল হচ্ছে বিভাজনক্ষম কোষ। বিভাজনক্ষম কোষ বিভাজন করতে পারবে, বুঝছো? এরকম কোষকে বলা হয় স্টেম সেল। স্টেম সেল হচ্ছে বিভাজনক্ষম কোষ। এই স্টেম সেলগুলো কোথায় আছে? আমাদের চামড়ার মধ্যে কিছু স্টেম সেল থাকে, সবচেয়ে বেশি স্টেম সেল থাকে হাড়ের ভেতরে, অস্থি মজ্জাতে। এই জন্য অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়। অস্থি মজ্জাতে রক্ত তৈরি হয় কেন? কারণ এখানে স্টেম সেল আছে তাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা কত? তোমরা যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপগুলো লিখবে, জিনগুলো লিখবে, তাহলে দেখবে 16 রকম জিন পাওয়া যায়। এর মধ্যে হোমোজাইগাস টাইপের কোনটা? যার মধ্যে মিশ্রণ নাই, গ্যাঞ্জাম নাই। হোমোজাইগাস টাইপের জিনোটাইপ পাওয়া যায় হলো 4টা। সেগুলো অনেকটা এরকম: এ এ, বি বি, এ এ, বড় বি বড় বি, ছোট এ ছোট এ, ছোট বি ছোট বি, ছোট এ, বড় বি বড় বি, এরকম 4টা। এই সবগুলাই কিন্তু হোমোজাইগাস, বুঝছো? এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এটা হোমোজাইগাস। কিন্তু এরকম যদি হতো বড় এ ছোট এ, বড় বি ছোট বি, এই টাইপের গুলো হলে হেটারোজাইগাস। এগুলো অনেক আছে, কিন্তু হোমোজাইগাস, একদম বিশুদ্ধ হোমোজাইগাস পাওয়া যায় মাত্র 4টা। এরকম 4টা হোমোজাইগাস পাওয়া যায়। সঠিক মিল খুঁজে বের করো। এগুলোর মধ্যে সঠিক মিলটা খুঁজে বের করতে হবে। দেখো, অ্যানিলিডা সিউডোসিলোমেট না, ওই কেঁচো যোগ করলে সিউডোসিলোমেট না, ওরা আসলে ইউসিলিমেট হবে। রুটিফেরা এরাও ইউসিলোমেট আবার না। নিডারিয়া যারা, তারা হলো সিউডোসিলোমেট না, সিলোমি নাই। কিন্তু টিনোফেরা যারা, তারা হলো অ্যাসিলোমেট। এই তথ্যটা ঠিক আছে। টিনোফোরা যারা, তারা হলো অ্যাসিলোমেট। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কার? দেখো, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। বাদুর, এরও হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষ, এরও হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙের হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা উত্তর হবে, ঠিক আছে। এরা সবাই 4। নিম্নোক্ত কোন পাচক রসে কোনো এনজাইম থাকে না? কোন রসের মধ্যে কোনো এনজাইম নাই? একটু মনে রাখবে। আন্টিক রসে এক গাদা এনজাইম থাকে, অগ্ন্যাশয় রসে অনেক এনজাইম থাকে, পিত্ত রসে কিন্তু কোনো এনজাইম থাকে না। খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে থাকে শুধু পিত্ত লবণ। পিত্ত রসের মধ্যে শুধু পিত্ত লবণ থাকে, ঠিক আছে। এটা তোমরা খুব ভালো করে মনে রেখো। ফুসফুসের প্রদাহ কোনটা? ফুসফুসের অসুখ কোনটা? ব্রঙ্কাস ফুসফুসের একটা অংশ, এটা তো অসুখের নাম না। এমফাইসেমা, হ্যাঁ।
ফুসফুসের ভেতরে যদি ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হয়, এগুলোর নাম হলো এমফাইসেমা। সিগারেট খাওয়ার কারণে, ধূমপানের কারণে এমফাইসেমা হতে পারে। এটাই। ওটাইটিস হলো কানের অসুখ, সাইনোসাইটিস হলো আমাদের নাক মুখের চারপাশে যে সাইনাসগুলো আছে সেখানকার ইনফেকশনের নাম। কর্ণাস্থি কোনটা? তোমরা মনে রাখবে তিনটা কানের অস্থি, মিলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মিলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই তিনটা হলো কর্ণাস্থি, খুব ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে কোনটা আছে অপশনে? এই যে স্টেপিস আছে, এটা উত্তর হবে। ঠিক আছে। নিচের কোনটি সংবেদী স্নায়ু নয়? সংবেদী স্নায়ু খুবই লিমিটেড, তোমরা মনে রাখবে সংবেদী স্নায়ু কোনটা কোনটা আমি তোমাদের একটু বলছি। 1 নম্বর যে করোটিক স্নায়ুটা রয়েছে যার নাম হলো অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি, এটা ঘ্রাণের উদ্দীপনা ব্রেনে নিয়ে যায়। 2 নম্বর যে করোটিক স্নায়ু যার নাম হলো অপটিক, বুঝছো, দেখার অনুভূতিটা ব্রেনে নিয়ে যায়। আর 8 নম্বর যে করোটিক স্নায়ুটা আছে যার নাম হলো অডিটরি, এটা শ্রবণের অনুভূতিটা ব্রেনে নিয়ে যায়, বুঝছো। এই তিনটা বাদে যত স্নায়ু আছে তারা মোটামুটি বিভিন্ন রকম হয়, কেউ হয় মোটর, কেউ হয় মিশ্র, বুঝছো। অ্যাকচুয়ালি সংবেদী স্নায়ু হলে এই তিনটাই, অলফ্যাক্টরি আছে, অপটিক আছে, হয়ে গেল। অকুলো মোটর, নামের মধ্যে মোটর দেওয়া আছে, এটা একটা মোটর স্নায়ু, বুঝছো, এটা চোখকে নড়াচড়া করতে হেল্প করে, এটাই উত্তর হবে। অ্যাড্রেনাল মেডুলা নিঃসৃত হরমোন কোনটা? অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে তোমাদের একটু বলি। ধরা যাক এটা হলো আমাদের কিডনি, কিডনির মাথার উপরে এরকম একটা গ্রন্থি টুপির মতো করে থাকে। এই যে গ্রন্থিটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের দিকের অংশটাকে বলে অ্যাড্রেনাল কর্টেক্স, এটার নামই হলো অ্যাড্রেনাল কর্টেক্স। কর্টেক্স মানে কোষা। অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স, এবং অ্যাড্রেনাল গ্রন্থির ভেতরের দিকের যে অংশটা এটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডুলা। কর্টেক্স থেকে বেশ কিছু কোর্টিকয়েড ক্ষরণ হয়, বেশ কিছু কোর্টিকয়েড জাতীয় হরমোন ক্ষরণ হয়, যেমন হলো গ্লুকোকোর্টিকয়েড, মিনারেলোকোর্টিকয়েড ক্ষরণ হয় এখানে, মিনারেলো, তারপরে হলো সেক্স কোর্টিকয়েড ক্ষরণ হয় এখান থেকে। ঠিক আছে। আর অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন ক্ষরণ হয় এবং নর এপিনেফ্রিন ক্ষরণ হয়। এপিনেফ্রিন খুব ইম্পর্টেন্ট এগুলা। ঠিক আছে। কোত্থেকে কি ক্ষরণ হয় খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেনাল মেডুলা থেকে কোনটি নিঃসৃত হয়? এপিনেফ্রিন কি আছে? এই যে এপিনেফ্রিন। ঠিক আছে। ক্যালসিটোনিন, এটা কিন্তু আসে থাইরয়েড গ্রন্থি থেকে, গলাতে আছে থাইরয়েড গ্রন্থি, ওখান থেকে ক্ষরণ হয় হলো ক্যালসিটোনিন। ঠিক আছে। এবার আমরা আরেকটু পেছনে চলে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিট 2022-23 একটা প্রশ্ন আমরা সলভ করব। 1 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টি এটিপি খরচ হয়? তোমরা জানো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা এটিপি তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 4টা। 2টা খরচ হয়ে যায়, 2টা টিকে থাকে, বুঝছো। খরচ কিন্তু অ্যাকচুয়ালি হয় 2টা খরচ হয়ে যায়। কোনটিকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়? আমাদের সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে কাজ করে শৈবাল থেকে বর্তমানে ফুয়েল তৈরি করার পরিকল্পনা চলছে। শৈবালই হচ্ছে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। বাস্ট ফাইবার পাওয়া যায় ভাস্কুলার উদ্ভিদের কোন জায়গা থেকে? বাস্ট ফাইবার কোনটা? তোমরা মনে রাখবে ফ্লোয়েমের মধ্যে যে ফাইবারগুলো থাকে সেগুলো হলো বাস্ট ফাইবার, আর জাইলেমের ভেতরকার ফাইবারগুলোকে বলা হয় উড ফাইবার। আর যে কোনো ফলের খোসা, বীজের খোসাতে যে ফাইবার থাকে তার নাম হলো সারফেস ফাইবার। একটু বলি আমি, যদি হচ্ছে ফ্লোয়েমের ফাইবার হয় তাহলে সেটা হবে বাস্ট ফাইবার। ফ্লোয়েমের ফাইবারই হচ্ছে বাস্ট ফাইবার। গৌণ ফ্লোয়েম কেন বলা হচ্ছে? সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারটাকে কিন্তু বলা হয় বাস্ট ফাইবার, বুঝছো। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার, ওই জন্য সেকেন্ডারি বাংলা হলো গৌণ। আর জাইলেমের মধ্যে যদি ফাইবার থাকে সেটাকে বলা যেতে পারে কিন্তু উড ফাইবার। জাইলেমের ফাইবারের নাম হলো উড ফাইবার, এটা মনে রাখবো আমরা। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কার পরাগরেণু অনেক বড় এবং কাটার মতো? এরকম পরাগরেণুর গায়ে অনেক কাটা আছে। কার এটা? মালভেসি গোত্রের এটা বৈশিষ্ট্য, বুঝছো। ওই যে জবা, ঢেঁড়স, ওই গোত্রের মধ্যে এরকম বৃহৎ কণ্টকিত পরাগরেণু পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। থাইমিন কি? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলা হচ্ছে পাইরিমিডিন ক্ষারক। থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল এগুলো হলো পাইরিমিডিন ক্ষারক, মনে রাখতে হবে। আর পিউরিন কে বলো? অ্যাডেনিন এবং গুয়ানিন, এরা হলো পিউরিন। ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে তৈরি হয় হচ্ছে প্রোটিন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো দেখো এখানে ডিএনএও একটা নিউক্লিক অ্যাসিড, এমআরএনএও কিন্তু নিউক্লিক অ্যাসিড, এরা দুজনেই কিন্তু নিউক্লিক অ্যাসিড। এখানে কিন্তু নিউক্লিক অ্যাসিড হিসেবে এমআরএনএ কে বোঝানো হচ্ছে, বুঝছো। নিউক্লিক অ্যাসিড বলতে এমআরএনএ কে বোঝানো হচ্ছে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় ট্রান্সলেশন। এই প্রসেসের নাম হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। কোনটা উত্তর দিবে তুমি? ট্রান্সলেশন। ঠিক আছে। আর এই যে দেখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কিন্তু বলা হয় ট্রান্সক্রিপশন।
ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর রেপ্লিকেশন কি বলো? ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলা হয় রেপ্লিকেশন। আর আরএনএ থেকে বা এমআরএনএ থেকে, এমআরএনএ অ্যাকচুয়ালি না, এটা জিআরএনএ হয়, জিআরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই তথ্যগুলো একটু মনে রেখো, সবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো দুর্বাঘাস একটা কি, দুর্বাঘাস কেমন, কত বছর বাঁচে, এই টাইপের একটা এমসিকিউ এটা। বর্ষজীবী, বর্ষজীবী বলতে আসলে বর্ষজীবী বোঝানো হচ্ছে। দুর্বাঘাস কি 1 বছর বাঁচে? না। একবার ফুল ফল দিয়ে কি মারা যায়? না। দুর্বাঘাস অনেকদিন টিকে থাকে। দ্বিবর্ষজীবী? না। বহু বর্ষজীবী। একটা দুর্বাঘাস অনেকদিন টিকে থাকতে পারে। একবার ফল ফুল দিয়ে যদি মারা যায়, 1 বছর বাঁচতে হবে এমন না, 2-3 মাসের মধ্যে যদি সে মারা যায় 1 বর্ষজীবী। 2 বছর বেঁচে থাকলে দ্বিবর্ষজীবী, অনেক বছর বেঁচে থাকলে বহু বর্ষজীবী। তো দুর্বাঘাস কিন্তু একটা বহু বর্ষজীবী। নিচের কোন পর্বটি সিউডোসিলোমেট? সিউডোসিলোমেট একটাই পর্ব, সেটা হচ্ছে গোলকৃমির পর্ব, নেমাটোডা। নেমাটোডারাই হলো সিউডোসিলোমেট। খুবই গুরুত্বপূর্ণ, একটা জিনিস মুখস্থ করলেই হয়, ঠিক আছে? পরিফেরা, নিডারিয়া এরা হলো সিলোমবিহীন। মলাস্কা এরা হলো প্রকৃত সিলোম বা ইউসিলোমেট বলা হয়, ইউ সিলোমেট, একটু মনে রাখতে পারি আমরা। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট কোন প্রাণীতে আছে একটু দেখো তো। টিকটিকি, কাসিম, সাপ, কুমির সবাই কিন্তু সরীসৃপের সদস্য। তোমরা মনে রাখবে কুমিরটা ব্যতিক্রম। কুমিরের মধ্যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট থাকে, আর এদের মধ্যে থাকে হলো অসম্পূর্ণভাবে 4। অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ থাকে এদের হার্টে। প্রশ্নে বলা হচ্ছে কাইল এক ধরনের কি? কাইল জিনিসটা কি? আমাদের দেহের মধ্যে এক ধরনের রক্তরস রয়েছে যাদেরকে বলা হয় লসিকা। লসিকা অনেক সময় চর্বির সাথে যুক্ত হয়। লসিকা চর্বির সঙ্গে যুক্ত হলে দুধের মতো দেখায়, দুধের মতো দেখায়। এই জিনিসটাকে কিন্তু বলা হয় কাইল, বুঝছো? দুধের মতো দেখালে সেই জিনিসটার নাম হলো কাইল। কাইল তাহলে কি বলতো? এক ধরনের লসিকা, চর্বি মিশ্রিত লসিকা। রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। রক্তরসের পিএইচ হলো 7.4। মানব দেহের একটি বৃক্কে কতগুলো নেফ্রন রয়েছে? আমাদের প্রত্যেকটা কিডনির মধ্যে নেফ্রনের সংখ্যা হলো 10 থেকে 12 লক্ষ। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, মুখস্থ রাখতে হবে এটা। নিম্নের কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? শোনো, হাইড্রার শরীরের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ বলে এক ধরনের কোষ থাকে, যে কোষগুলো প্রয়োজনে বিভাজিত হয় হাইড্রার শরীরে যে কোনো জিনিস তৈরি করে দিতে পারে। হাইড্রার শরীরে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গাটাকে খুব দ্রুত মেরামত করতে পারে ইন্টারস্টিশিয়াল কোষ। এই জন্য হাইড্রা মরে না। হাইড্রার কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হলে হাইড্রা সেই জায়গাটা আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে। তাহলে হাইড্রা কার জন্য অমর বলতো? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। সরীসৃপের যুগ বলা হয় কোন ইরাকে? কোন ইরাকে সরীসৃপের যুগ বলা হয়? মনে রাখতে হবে মেসোজোইক। এই এরাটাকে বলা হয় কিন্তু সরীসৃপের যুগ। নিচের কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? খুব ভালো করে তোমরা মনে রাখবে, হেপারিন এবং হিস্টামিন দুইটা কেমিক্যাল তৈরি করে কিন্তু বেসোফিল। বেসোফিল থেকেই কিন্তু হেপারিন এবং হিস্টামিন তৈরি হয়। হেপারিন প্লাস হিস্টামিন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, বুঝছো? নিউট্রোফিল হলো ফ্যাগোসাইটোসিস করে, এ হলো ফ্যাগোসাইটোসিস করে, মনে রাখতে হবে। ইউসিনোফিল এ হলো ক্রিমির লার্ভা খেয়ে ফেলে, ক্রিমির লার্ভা প্লাস অ্যালার্জি, অ্যালার্জি নষ্ট করে। এবং লিম্ফোসাইট হলে অ্যান্টিবডি তৈরি করে। শ্বেত রক্তকণিকার এই কাজগুলো খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, বুঝছো? আরেকটা বাদ গেছে, নাম হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ। ওই মনোসাইটও কিন্তু ফ্যাগোসাইটোসিসই করে। অরীয় প্রতিসম কোন প্রাণীটা? তুমি যদি একটা হাইড্রার শরীর দেখো, হাইড্রাকে লম্ব বরাবর কেটে তুমি ইচ্ছে মতো সমান ভাগে ভাগ করতে পারবে। যেহেতু হাইড্রাকে লম্ব বরাবর কেটে অনেকগুলো সমান ভাগে ভাগ করা যায়, এই জন্য হাইড্রাই হচ্ছে অরীয়ভাবে প্রতিসম প্রাণী। কোন পর্বের প্রাণীদের সামুদ্রিক ফুল বলা হয়? নিডারিয়া পর্বের প্রাণীদেরকেই সামুদ্রিক ফুল বলা হয়। কারণ তুমি অনেক সময় সাগরের তলদেশের ভিডিও দেখবে, সাগরের তলদেশে যদি আমরা ভিডিও দেখি ডিসকভারিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে, দেখবে যে সাগরের তলদেশে ফুলের গাছের মতো সুন্দর সুন্দর স্ট্রাকচার। ওগুলো আমরা ফুলের গাছ মনে করি, কিন্তু ওগুলো আসলে ফুলের গাছ না, ওইগুলোই হলো নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীগুলোকেই ফুলের গাছের মতো দেখায়। তো নিডারিয়া পর্বের প্রাণীগুলোই হলো সাগরের ফুল। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা শোষিত হয়? তোমরা মনে রাখবে গ্যালাক্টোজ এভাবে শোষিত হয়, সরাসরি এটিপি খরচ না করে, বরং কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করে যদি শোষণ করা হয়, সেটাকেই বলা হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। গ্যালাক্টোজের এই ঘটনাটা ঘটে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোথায় হয়? ডিঅ্যামিনেশন মানে কি জানো? এটা হলো অ্যামিনো অ্যাসিড, মনে করবে এটা হলো অ্যামিনো অ্যাসিড, যার এক পাশে অ্যামিন মূলক আছে, আরেক পাশে অ্যাসিড মূলক আছে, পাশে হাইড্রোজেন আছে, আর এখানে আর মূলক আছে, ঠিক আছে? এটা হলো অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। এই অ্যামিনো অ্যাসিড থেকে তুমি কি করলে, অ্যামিনো অ্যাসিড থেকে তুমি কি করলে, এই অ্যামিনটাকে তুমি সরাই ফেললে, অ্যামিনটাকে জাস্ট তুমি আলাদা করে ফেললে, অ্যামিনো অ্যাসিড থেকে তুমি অ্যামিনটাকে আলাদা করে ফেললে। এই প্রক্রিয়াটার নামই হলো ডিঅ্যামিনেশন। এটা ঘটে কোথায়? এটা আমাদের লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে ঘটে। ডিঅ্যামিনেশনের বিক্রিয়াটা ঘটে যকৃতের মধ্যে।
মনে রাখতে হবে। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটা? ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নাম দেওয়া হয়, ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নামটা দেওয়া হয়। জীবের মৌলিক ও গঠনগত কার্যগত একক কোনটা? জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ। দেখছো কত সহজ সহজ প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু প্রশ্ন থাকে, খুবই সহজ, এই জন্য কাটমার্ক কিন্তু অনেকখানি বেড়ে যায়। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলোর কন্ডেনসেশন শুরু হয়? ক্রোমোজোমগুলো ঘন হয়ে যায়, ক্রোমোজোমের ক্রোমাটিন সুতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ক্রোমোজোম গঠন করে, কখন এই জিনিসটা শুরু হয়? কন্ডেনসেশন মানে হলো ক্রোমোজোমের ঘন হয়ে যাওয়া, ক্রোমোজোমগুলো এরকম ক্রোমাটিন সুতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম ঘন হয়ে যাচ্ছে। এটা শুরু হয় প্রোফেজে, কিন্তু সবচেয়ে ভালো করে হয় মেটাফেজে। মেটাফেজে হয় সবচেয়ে বেশি। বুঝছো? যদি বলে কন্ডেনসেশন সবচেয়ে বেশি কোথায়, তোমরা উত্তর দিবে মেটাফেজ। আর কন্ডেনসেশন শুরু হয় কখন, তখন তুমি উত্তর দিতে পারবে প্রোফেজ। ওকে, তাহলে এটা হয়ে গেল। জেনেটিক উপাদানকে সুরক্ষা দানকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? তোমরা মনে রাখবে, একটা ভাইরাসের চারপাশে এরকম প্রোটিনের আবরণ থাকে। ভাইরাসের চারপাশে এরকম প্রোটিনের আবরণ থাকে। ভাইরাসের চারপাশে যে প্রোটিনের আবরণটা থাকে তাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিড নামে প্রোটিনের আবরণ থাকে। এবং ভাইরাসের ভেতরে এরকম কিছু কেমিক্যাল থাকে, এই জিনিসগুলোকে বলে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। শোনো, যেহেতু লিখছি আমি আরেকটা জিনিস বলে রাখি, নিউক্লিক অ্যাসিড কখনো ডিএনএ হতে পারে, কখনো আরএনএ হতে পারে। দুটো যে কোনো একটা থাকবে, দুটার মধ্যে যে কোনো একটা থাকবে। আর ক্যাপসিডটা অলওয়েজ প্রোটিন দ্বারা গঠিত হবে। ভাইরাসের ক্যাপসিডটা সবসময় কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। তাহলে জেনেটিক উপাদানকে বা নিউক্লিক অ্যাসিডকে সুরক্ষা দানকারী প্রোটিনের আবরণকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। প্রোটিনের আবরণের নাম হলো ক্যাপসিড। বুঝছো? স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? তুমি যদি ফার্নের পাতা দেখো, ঢেকি শাক আছে না, ঢেকি শাকের পাতাগুলো যদি তুমি দেখো, ফার্নের পাতা বা টেরিসের পাতাকে তুমি যদি দেখো, দেখবে যে পাতার পেছনে এরকম ছোট ছোট অনেক দানা আছে। এই দানাগুলোকে বলা হয় স্পোর। দানাগুলোকে বলা হয় কিন্তু স্পোর। দানাগুলোর ভেতরে আসলে স্পোর থাকে, দানাগুলোর নাম সোরাস। তো যাই হোক, দানাগুলোর ভেতরে মনে করে স্পোর আছে। তো এই স্পোর ধারণকারী পাতাগুলোকে কিন্তু বলা হয় স্পোরোফিল। স্পোর মানে স্পোর, আর ফিল মানে হলো ধারণ করা বা বহন করা। তাহলে পাতাগুলো যেহেতু স্পোর ধারণ করছে বা বহন করছে, তাই পাতাগুলোকে বলা হয় স্পোরোফিল। খুব ভালো করে মনে রাখবে, স্পোর ধারণকারী পাতাকে বলা হবে স্পোরোফিল। নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই স্পোরোফিলটা পাওয়া যায়। কোনটির পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট? ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস কোথায় পাওয়া যায়? পুষ্পপত্র বিন্যাস নিয়ে অনেক এমসিকিউ আসে, তোমরা গুলাই ফেলো। মনে রাখার জন্য কিছু নেমোনিক তোমাদের শিখিয়ে দিই। নেমোনিকটা অনেকটা এরকম, তুমি তোমার বন্ধুকে বলছো, তোমার বন্ধুর সঙ্গে তুমি কোথাও বেড়াতে গেছো, তোমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের সাথে বেড়াতে গেছো, কিন্তু গ্রুপের সবার অবস্থা খুব খারাপ। এর মধ্যে ইমরুল কৃষক বলে একজন পালাই গেছে গ্রুপ থেকে। তুমি তোমার বন্ধুকে এই জন্য বলছো যে, ও গো ভালো আজব, ভালো আজব তোদের দল। তোমার বন্ধুকে তুমি বলছো যে, ও গো ভালো আজব তোদের দল। ইমরুল কৃষক, এই ইমরুল কৃষক নামের লোকটা কোন পাশে কোন পাশে ভাগছে? ঠিক আছে, এই হলো নেমোনিক। ওগো ভালো আজব তোদের দল, ইমরুল কৃষক কোন পাশে ভাগছে। এই ও থেকে হলো ওপেন, ও থেকে হলো ওপেন, গ থেকে হলো গন্ধরাজ। তার মানে গন্ধরাজ ফুলের পুষ্পপত্র বিন্যাস হলো ওপেন। ভালো থেকে হলো ভালভেট, ভালভেট। আজব থেকে আকন্দ, জ থেকে হলো জবা, ব থেকে হলো বাবলা। তাহলে ভালভেট পাওয়া যাবে আকন্দ, জবা এবং বাবলার মধ্যে। তোদের থেকে হলো টুইস্টেড, দল থেকে হলো জবার দল। দেখো, জবার যদি বৃতির কথা বলে তাহলে তুমি হবে ভালভেট উত্তর দিবে, আর জবার যদি দলের কথা বলে তাহলে টুইস্টেড উত্তর হবে। ইমরুল থেকে হলো ইমব্রিকেট, ইমরুল থেকে হবে ইমব্রিকেট। কৃষক, কৃষ থেকে হলো কৃষ্ণচূড়া, আর ক থেকে হলো কালকাসুন্দা। ঠিক আছে, কোন থেকে হবে কুইন কামসিয়াল? কুইন কামসিয়াল পা থেকে হলো পেয়ারা, স থেকে হলো সরিষা, ভাগ থেকে হলো ভেক্সিলারি, আর সে থেকে হচ্ছে সিম সোলা। ঠিক আছে,
এই হচ্ছে ঘটনা। বিভিন্ন রকম পুষ্পপত্র বিন্যাস মনে রাখার জন্য একটা ট্রিক শিখিয়ে দিলাম, কাজে লাগবে এটা। লক্ষ্য করো, ইমরিকেট জিজ্ঞেস করেছে কৃষ্ণচূড়ার কালকা শুনতে হবে, কৃষ্ণচূড়া উত্তর আছে, এটা আমরা নিয়ে নিলাম। এর মাধ্যমে 22-23 সেশনের যে প্রশ্নগুলো সেগুলো আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 22-23 সেশনেরই আরেকটা সেটের প্রশ্ন সলভ করব, সেট 2 এর প্রশ্নগুলো সলভ করব। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কোনটি? এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তোমরা দেখবে শক্তিশালী কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীর সাধারণত পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত। কাইটিন থাকে হলো ছত্রাকের কোষ প্রাচীরে, আর সেলুলোজ থাকে হলো উদ্ভিদের কোষ প্রাচীরে। বিভিন্ন উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে হলো সেলুলোজ। লাইকেনের দুটা জীবের সহাবস্থান কেমন? লাইকেনের বেলায় শৈবাল এবং ছত্রাক একত্রে বসবাস করে। লাইকেনে শৈবাল ও ছত্রাক বাস করে। লাইকেনে শৈবাল এবং ছত্রাক একসাথে বাস করে এবং তারা বেশ স্থায়ীভাবে বসবাস করে, ঠিক আছে, অস্থায়ী না, তারা স্থায়ীভাবে বসবাস করে। এই জিনিসটা মনে রাখতে হবে। লুডিকিউল যে পরিবারের বৈশিষ্ট্য। লুডিকিউল কি জিনিস জানো? ধানের যদি তুমি ফুল দেখো তাহলে দেখবে যে ধানের গোড়াতে এরকম দুটা দানা আছে, এই দানাগুলোকে বলা হয় লুডিকিউল। এই লুডিকিউল কেন থাকে? নর্মালি ফুলের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক থাকার কথা, সেটা কিন্তু ধানের মধ্যে থাকে, কিন্তু ফুলের মধ্যে পাপড়ি বৃত্তি থাকার কথা, সেটা কিন্তু ধানের ফুলে নাই। পাপড়ি বৃত্তির পরিবর্তে কি আছে বলো? লুডিকিউল আছে। লুডিকিউল কার বৈশিষ্ট্য বলো? ধানের বৈশিষ্ট্য। এবার বলো তো তোমরা, ধান কোন পরিবারের সদস্য? ধান হলো পোয়েসির সদস্য, ঠিক আছে। কফি গাছের রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটা? এই যে দেখো, সেফালিউরোস ভাইরিসেন্স জীবাণুর নামও দেওয়া আছে। এখন জীবাণুটা কোন ধরনের জীবাণু? এটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল নাকি ছত্রাক? ভাইরাস তো হবে না, বৈজ্ঞানিক নাম সাধারণত ভাইরাসের হয় না, এটা কিন্তু আসলে শৈবাল। শৈবাল নর্মালি খুবই নিরীহ, আর অসুখ তৈরি করে না, তবে এই শৈবালটা কফি গাছের বা চা গাছের পাতায় রোগ সৃষ্টি করে। কোন এনজাইমটিকে আণবিক কাঁচি বলা হয়? ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইম আসলে বিভিন্ন ডিএনএ কে কাটতে পারে, এই জন্য এটাকে বলা হয় মলিকুলার সিজর। মলিকুলার সিজর। মলিকুলার সিজর বা আণবিক কাঁচি বলা হয় কাকে? রেস্ট্রিকশন এনজাইমকে, কারণ এটা ব্যবহার করে ডিএনএ কে কাটা হয়, এই জন্য এটা হলো রেস্ট্রিকশন এনজাইম। চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? চিকুনগুনিয়া জ্বরটা অনেকটা ডেঙ্গু জ্বরের মতোই, বুঝছো? এটা এডিস এজিপ্টি দ্বারা ছড়ায়, ঠিক আছে। উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা হয়, মাথা ব্যথা, এটাও ঠিক আছে। দেখো এই দুটো অপশন বিপরীত অর্থ বহন করছে। যদি কখনো এমসিকিউ এরকম দেখো দুটো অপশন বিপরীত অর্থ বহন করছে, তাহলে ওই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ডিএনএ জনিত ভাইরাস নাকি আরএনএ জনিত ভাইরাস, এটা তোমার বুঝতে হবে। ডেঙ্গু কেমন বলো? ডেঙ্গু হলো আরএনএ জনিত ভাইরাস, চিকুনগুনিয়াও হচ্ছে আরএনএ জনিত ভাইরাস, এটাই তাহলে উত্তর। ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলি পাকানোটাকে কি বলা হয়? ঢেকি শাকের পাতাগুলো বা ফার্নের পাতাগুলো যখন তৈরি হয়, এটা মনে করো বড় পাতা, স্বাভাবিক পাতা, এটা মনে করো একটা কচি পাতা। কচি পাতাগুলো এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে। কুণ্ডলি পাকানো গঠন, এই গঠনটাকে জিজ্ঞেস করেছে, তোমরা মনে রাখবে গঠন কি? গঠনটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে। কুণ্ডলিতে এই গঠনটাকে বলে সার্সিনেট ভার্নেশন। কচি পাতা কুণ্ডলিত থাকলে সেটাকে বলে সার্সিনেট ভার্নেশন, কিন্তু কচি পাতাটার আলাদা নাম আছে, কচি পাতাটাকে ক্রোজিয়ার বলা হয়। কচি পাতার নাম হলো ক্রোজিয়ার, কিন্তু ওই যে কুণ্ডলিত হওয়ার যে ব্যাপারটা, এটাকে কিন্তু বলা হয় সার্সিনেট ভার্নেশন। আশা করি বুঝছো তোমরা ব্যাপারটা। ইনসেক্ট, ইনসেক্ট মানে হলো পতঙ্গ বা পোকামাকড়। পতঙ্গ, পতঙ্গ এর রক্তকে কি বলা হয়? ধরো যে ঘাসফড়িং একটা পতঙ্গ, ঘাসফড়িং এর রক্তকে কিন্তু বলা হয় হিমোলিম্ফ। হিমো মানে রক্ত, লিম্ফ মানে লসিকা, তার রক্ত পুরোটাই লসিকা দিয়ে তৈরি। তার রক্তের মধ্যে রক্তকণিকা খুবই কম, শুধু লসিকা আছে, এই জন্য তার রক্তটাকে হিমোলিম্ফ বলা হয়। কোন নার্ভটি শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ করে? এই যে আমাদের ফুসফুসের সাথে কোন নার্ভের সাথে আমাদের ব্রেনের সংযোগটা স্থাপিত হয়? আমাদের ফুসফুস ব্রেনের সাথে কানেক্টেড থাকে কোন নার্ভের মাধ্যমে? তোমরা মনে রাখবে ভেগাস স্নায়ু। একটা স্নায়ু যেটা আমাদের গলার নিচে চলে এসেছে, যার নাম হলো ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুটা আমাদের গলাতে স্বরযন্ত্রের সঙ্গে অ্যাটাচ আছে, আমাদের ফুসফুসের সঙ্গে অ্যাটাচ আছে, আমাদের হার্টের সঙ্গে অ্যাটাচ আছে, আমাদের পরিপাকতন্ত্রের সঙ্গে অ্যাটাচ আছে, বুঝছো? ভেগাস স্নায়ু হবে উত্তর। কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ? আমাদের সম্মুখ মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস আছে। পশ্চাৎ মস্তিষ্কে রয়েছে হলো সেরেবেলাম, ঠিক আছে। আমাদের সম্মুখ মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস আছে, এগুলা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। অগ্র মস্তিষ্কের অংশ সেরেবেলাম, মেডুলা এবং পন্স, এই তিনটাকে বলা হবে পশ্চাৎ মস্তিষ্ক। এই কটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে, এটা উত্তর হবে। সেরেবেলাম আপাতত উত্তর হবে। কোন নার্ভটি অক্ষিগুলোকে নড়াচড়া নিয়ন্ত্রণ করে? অক্ষিগুলোকে নড়াচড়া নিয়ন্ত্রণ করে অনেকগুলো নার্ভ, মোটামুটি 3 জোড়া নার্ভ এই কাজটা করে। আমাদের যে স্নায়ুতন্ত্রে 3 নাম্বার নার্ভ রয়েছে, ওই যে আমি তোমাদের মনে রাখার ট্রিক শিখেছিলাম মেবি বিস্তারিত ক্লাসে, ওলি আপো আকলো, অক্লোমোটর
ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, এই 3 ধরনের নার্ভ আমাদের অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এই যে দেখো অ্যাবডুসেন্স আছে, বাকিগুলো আমি লিখে দিচ্ছি। অ্যাবডুসেন্স ছাড়াও আরেকটা আছে, নাম হলো ট্রোক্লিয়ার। আরেকটা আছে যার নাম হলো অকুলোমোটর। ঠিক আছে, এই 3টা কিন্তু হলো অক্ষিগোলকে নড়াচড়া নিয়ন্ত্রণ করে। সক্রিয় পরিবহন পদ্ধতিতে শোষিত হয় না কোনটা? তোমরা মনে রাখবে যে ফ্রুক্টোজ এটা সক্রিয় পদ্ধতিতে পরিশোষণ হয় না। রক্তে কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি? রক্তের মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো নিউট্রোফিল। নিউট্রোফিল উপাদানটাই সবচেয়ে বেশি থাকে, মনে রাখতে হবে। জীব যখন পানি প্রবাহ বা স্রোতের প্রতি সাড়াদান করে, এটাকে কি বলা হয়? তোমরা দেখবে যে স্রোত যেদিকে যাচ্ছে মাছ তার উজানে উঠে চলে আসে, স্রোতের বিপরীতে মাছের চলন, এই জিনিসটাকে বলা হয় এক ধরনের ট্যাক্সিস। কোন ট্যাক্সিস এটা? এটাকে বলে রিউ ট্যাক্সিস। ঠিক আছে, এটা হলো রিউ ট্যাক্সিস, স্রোতের সাপেক্ষে সাড়া দেওয়া। অ্যারো ট্যাক্সিস মানে হলো অক্সিজেনের ঘনত্বের প্রতি সাড়া দেওয়া। এনার্জি ট্যাক্সিস মানে হলো শক্তির প্রতি সাড়া দেওয়া। কেমোট্যাক্সিস বলতে বোঝানো হয় হচ্ছে যৌগ, বিভিন্ন জৈব যৌগ বা অজৈব যৌগ, বিভিন্ন যৌগ এর প্রতি, কেমিক্যালের প্রতি সাড়া দেওয়া। লিথাল জিনের কারণে কোন কোন অসুখ হয়? তোমরা মনে রাখবে লিথাল জিনের কারণে এই হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া হয়। লিথাল জিন মানে এমন জিন, আমাদের দেহের জিন, যে জিনগুলো আমাদের মৃত্যু ঘটাইতে পারে, ঘটানোর একটা সম্ভাবনা রাখে। তো এখানকার হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া এরা হলো লিথাল জিন, বুঝছো? এই দুজনের কারণে আমাদের মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা, এই জিনিসগুলোর মধ্যে থ্যালাসেমিয়া নামের যে উপাদানটা আছে এটা মৃত্যুর কারণ হতে পারে, তার মানে এটা লিথাল জিন। কিন্তু বর্ণান্ধতার কারণে তো মানুষ মরে না, কাজে এটা কিন্তু লিথাল নয়। এরাও লিথাল নয়, এটাও লিথাল নয়। লিথাল হচ্ছে ওইটা, দুজনেই মৃত্যুর কারণ। নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী? তোমরা মনে রাখবে উন্নত প্রাণীগুলো সাধারণত ত্রিস্তরী হয়। পরিফেরা পর্বের প্রাণীগুলো স্তরবিহীন, নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী। প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে পরের পর্বগুলোর প্রাণীগুলো ত্রিস্তরী হয়। দেখো এখানকার এই যে কেঁচো, কেঁচো কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিডা পর্বের প্রাণী, এই জন্য এটা কিন্তু হলো ত্রিস্তরী। হাইড্রা এটা কিন্তু দ্বিস্তরী, তোমরা মনে রাখবে। অ্যামিবা আর ম্যালেরিয়ার জীবাণু মোটামুটি সিমিলার, এদের কোনো ভ্রূণের স্তরই নাই। পৌষ্টিকতন্ত্রে ক্ষুদ্রান্তের অংশগুলো কোনগুলা? ক্ষুদ্রান্তে 3 রকম অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই যে এখানে দেখো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটাই উত্তর। এমব্রায়োসিস মেসোডার্ম থেকে মানুষের দেহের কোন অঙ্গ তৈরি হয়? তো যাই হোক, এটা মূল ব্যাপার আসলে মেসোডার্ম থেকে মানুষের দেহের কোন অংশ তৈরি হয়। তোমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের ভ্রূণে 3টা লেয়ার থাকে, বুঝছো? এটা মনে করো ভ্রূণের সবচেয়ে বাইরের লেয়ার, ভ্রূণের বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডার্ম। একটোডার্ম, একটোডার্ম থেকে আমাদের গায়ের বাইরের দিকে যা যা আছে, আমাদের ত্বক, তারপরে আমাদের হচ্ছে নোক টোক এগুলা, এবং আমাদের ব্রেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ব্রেন, এগুলা কিন্তু একটোডার্ম থেকে তৈরি হয়। তারপরে তোমরা মনে রাখবে এটা হলো ভ্রূণের সবচেয়ে ভেতরের লেয়ার, এই জিনিসটার নাম হলো এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়? আমাদের নাড়ি ভুঁড়িগুলো মেইনলি তৈরি হয় এন্ডোডার্ম থেকে। এবং একটোডার্ম এন্ডোডার্মের মাঝে এই জায়গাতে যে লেয়ারটা থাকে এটার নাম হলো মেসোডার্ম। মেসোডার্ম থেকে কি তৈরি হয়? আমাদের হাড্ডি, মাংস, এগুলো তৈরি হয়। ঠিক আছে, আমাদের রক্ত সংবহন তন্ত্র, আমাদের হার্ট, এগুলো তৈরি হয়। যাই হোক, মেসোডার্ম থেকে কি তৈরি হয় প্রশ্ন করেছে, এটার নাম হলো মেসোডার্ম। এখানে এই জায়গাটার নাম হলো মেসোডার্ম, আমাদের ভ্রূণের মেসোডার্ম। এখান থেকে কি তৈরি হয়? আমাদের হার্ট তৈরি হয়। এখানে কিন্তু আমাদের ফুসফুস তৈরি হয় এন্ডোডার্ম থেকে, বুঝছো? আর একটোডার্ম থেকে কি কি তৈরি হয়? আমাদের স্নায়ুতন্ত্র মানে ব্রেন ট্রেন এগুলো তৈরি হয় এন্ডোডার্ম, একটোডার্ম থেকে, এবং আমাদের চুলও তৈরি হয় একটোডার্ম থেকে। কোত্থেকে কি তৈরি হয় আমি তোমাদের বুঝাই দিলাম, আশা করি বুঝছো। সহজ ব্যাপার, দেহের বাইরে যা কিছু আছে ভ্রূণের বাইরের একটোডার্ম, শুধু ব্যতিক্রম হলো ব্রেন। দেহের ভেতরে যা কিছু আছে মোটামুটি সবই তৈরি হয় মেসোডার্ম থেকে। নারী ভুঁড়ি এবং পরিপাকতন্ত্র রিলেটেড জিনিসপত্র তৈরি হয় এন্ডোডার্ম থেকে। এই তো। অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত কত? অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত কত? তোমরা মনে রাখবে অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। এটা হলো প্রথম সূত্রের একটা ব্যতিক্রম। সমপ্রকটতা বলে কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে। সমপ্রকটতার অনুপাতও হচ্ছে 1:2:1। প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম আছে, বুঝছো? নাম হলো লিথাল জিন। লিথাল জিন এর ব্যতিক্রমী অনুপাত হলো 2:1। খুব মনে রাখতে হবে এগুলা, ঠিক আছে? প্রথম সূত্র যদি হয় তার অনুপাত কিন্তু হয় 3:1। ওকে, দ্বিতীয় সূত্র যদি হয় তার অনুপাতটা হচ্ছে 9:3:3:1। বুঝছো? দ্বিতীয় সূত্রের আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন পরিপূরক জিন আছে। এ কটা অনুপাত তোমরা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। পরিপূরক জিন যদি হয় তাহলে অনুপাত হবে 9:7। তারপরে দেখো প্রকট এপিস্টেসিস বলে একটা কনসেপ্ট আছে। প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে অনুপাত হলো 13:3। 13:3।
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটার অনুপাত হচ্ছে 9:7। বুঝছো? আরেকটা আছে, সেটাকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। এই ক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:4:6:4:1। এই কয়টা অনুপাত তোমরা প্লিজ মুখস্থ করো, মনে থাকবে না বলো? এই কয়টা অনুপাত তোমার মুখস্থ করতে হবে প্লিজ। এটা হলো দ্বিতীয় সূত্র, এগুলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটা প্রথম সূত্র, এগুলো প্রথম সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতা 1:2:1। উত্তর দিয়ে দিলে তোমরা। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটা? সবচেয়ে ছোট একক কোনটা? প্রজাতি। এর নিচে কিন্তু কোনো একক নাই। তোষা পাট একটা কি? তোষা পাট কিন্তু কাষ্ঠল, কিন্তু সেটা একটা ঘাস টাইপের উদ্ভিদ, এই জন্য এটাকে বলা হয় কাষ্ঠল বিরুদ্ধ। উদ্ভিদ কোষে কোন অঙ্গাণু বর্ণকণিকার উপস্থিতির কারণে পাতার রং সবুজ হয়? পাতা সবুজ হয় কেন? কোন বর্ণকণিকা থাকে? ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে, এই জন্য পাতাটা সবুজ হয়। ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোফিলের কারণে পাতাটা সবুজ রঙের দেখায়। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? তোমরা মনে রাখবে, গলজি বস্তুকে বলা হয় উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ডাক নামগুলো আমি একটু তোমাদের লিখে দিই, হ্যাঁ। লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলি। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় প্রোটিন তৈরির মঞ্চ। প্রোটিন তৈরির মঞ্চ বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় প্রোটিন তৈরির মঞ্চ। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? ডিএনএ এর মধ্যে দুইটা সুতা থাকে, তোমরা জানো। ডিএনএ এর মধ্যে এরকম দুটা সুতা থাকে। ডিএনএ দুটা সুতার মাঝখানের এই যে ব্যাসটা কত? এই ব্যাস হলো 2 ন্যানোমিটার, অ্যাংস্ট্রমে বললে হলো 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম, এই যে 2 ন্যানোমিটার, এটাই হলো উত্তর। ক্যারিওকাইনেসিস এর অংশ নয় কোনটা? তোমরা মনে রাখবে, মাইটোসিস কোষ বিভাজনে দুইটা ঘটনা ঘটে। প্রথমে যে একটা নিউক্লিয়াস থেকে এরকম দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। কোষের একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হওয়াটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই ঘটনাগুলো ঘটে। কিন্তু ইন্টারফেজ এটা হলো কোষের রেস্টিং পর্যায়, কোষ এই সময় বিভাজনের জন্য প্রস্তুতি নেয়, এটা ক্যারিওকাইনেসিসের কোনো ধাপ না। 25টা প্রশ্ন হয়ে গেছে, তার মানে 22-23 সেশনে সেট 2 আমাদের কমপ্লিট। এবার এরপরে কি আছে একটু দেখি। আমরা 1 সাল পেছনে চলে গেলাম। 21-22 সেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? মাথার মধ্যে থাকে পিনিয়াল গ্রন্থি, বুঝছো? কোথায় থাকে? মস্তিষ্কের প্রকোষ্ঠ, এই যে তৃতীয় প্রকোষ্ঠতে থাকে। আমাদের ব্রেনের মধ্যে 4টা প্রকোষ্ঠ থাকে বা ভেন্ট্রিকল থাকে, তৃতীয় প্রকোষ্ঠের পেছনের দিকে পিনিয়াল গ্রন্থিটা অবস্থান করে। এটা উত্তর দিলে তোমরা। রড কোষ এবং কোন কোষ কোথায় থাকে? আমাদের চোখের রেটিনাতে রড কোষ এবং কোন কোষ থাকে? রড কোষগুলো আমাদেরকে রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষগুলো আমাদেরকে কালার চিনতে সাহায্য করে। রাতে দেখতে কাজ করে, এটা রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষগুলো কালার চিনতে সাহায্য করে। এই জিনিস দুটো আমরা মনে রাখবো। রড কোষ রাতে দেখতে সাহায্য করছে, কোন কোষ কালার চিনতে সাহায্য করছে। বুঝছো? তাহলে কোথায় রয়েছে এরা বলো? চোখের মধ্যে। ট্রক্লিয়ার স্নায়ুর উৎস কোনটা? ট্রক্লিয়ার স্নায়ু এটা কত নম্বর স্নায়ু? আমরা মনে রাখার একটা ট্রিক জানি, আমি অন্য ভিডিওতে এটা শিখিয়েছি। অলি, আপু, আকলো, তাকে থেকে হচ্ছে ট্রক্লিয়ার। তোমরা মনে রাখবে, এটা 4 নম্বর করটিক স্নায়ু। প্রথম দুটো করটিক স্নায়ু অগ্র মস্তিষ্ক থেকে তৈরি হয়। 3 নম্বর এবং 4 নম্বর করটিক স্নায়ু মধ্য মস্তিষ্ক থেকে তৈরি হয়। ট্রক্লিয়ার তৈরি হবে কিন্তু মধ্য মস্তিষ্ক থেকে। ঠিক আছে, মধ্য মস্তিষ্কের নিচের দিক থেকে এটা তৈরি হবে। বাদ বাকি মোটামুটি সবাই পশ্চাৎ মস্তিষ্ক থেকে তৈরি হয়। নিচের কোনটি মাছ? এগুলোর মধ্যে মাছ কোনটা? মজার ব্যাপার দেখো, সিলভার ফিশ এটা কিন্তু মাছ না, বুঝছো? এটা কিন্তু হলো একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা হলো আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী। স্টারফিশ এটা হলো একাইনোডার্মাটা পর্বের প্রাণী, তারা মাছ যার নাম। গোল্ডফিশ এটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ। ওই যে আমরা অ্যাকোরিয়ামে পালি যেটা জেলিফিশ, এটা আবার মাছ না, এটা কিন্তু হচ্ছে ওই যে হাইড্রা জেলিফিশ, নিডারিয়া পর্বের প্রাণী। খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, তোমরা মনে রেখো। গোল্ডফিশ হচ্ছে মাছ, এখানকার শুধু গোল্ডফিশটাই মাছ। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম হিসেবে প্রথমে কোনটা নিঃসৃত হয়? তোমরা মনে রাখবে, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম হলো পেপসিন, কিন্তু পেপসিন নিঃসৃত হয় না, নিঃসৃত হয় সে পেপসিনোজেন আকারে। পরে এই পেপসিনোজেনটা ভেঙে পেপসিনে পরিণত হয়। বুঝছো? তারপরে দেখো, মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কত? আমাদের এই যে গলার এই জায়গাতে কতগুলো কশেরুকা এবং মেরুদণ্ডের হাড় আছে। গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা হলো 7টা। 7টা হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা, 7টা। এদের সংখ্যা হলো 7টা। হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ থেকে নিয়ন্ত্রিত হয়? আমাদের হার্টবিট নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের
মেডুলা অবলঙ্গাটা থেকে, ঠিক আছে, মেডুলা থেকে এই জিনিসটা কন্ট্রোল হয়। নিচের কোনটি যকৃতের কাজ নয়? যকৃৎ অনেক রকম কাজ করে, কোনটি নয় এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কোলেস্টেরল উৎপাদন ঠিক আছে, শর্করা বিপাক ঠিক আছে করে, ভিটামিন সঞ্চয় এটাও করে, অ্যান্টিবডি না। অ্যান্টিবডি তৈরি করা হলো লিম্ফোসাইটের কাজ, এটা হবে না, অ্যান্টিবডি সে তৈরি করতে পারবে না। নিচের কোনটির বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়? পিউরিন এবং পাইরিমিডিন, তোমরা শুনেছো তো, ডিএনএ এর মধ্যে এই কাঠামোগুলো থাকে। তো পিউরিনটাকে ভাঙলে, বুঝছো, সেখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড তৈরি হয় কোত্থেকে? পিউরিন থেকে। পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। মানুষের মস্তিষ্কের অভ্যন্তরে তরলে পূর্ণ গহ্বরগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। আমাদের ব্রেনের মধ্যে এরকম 4টি ভেন্ট্রিকল রয়েছে, 4টি ভেন্ট্রিকল রয়েছে, বুঝছো, আমাদের ব্রেনের মধ্যে থাকে হলো ভেন্ট্রিকল। উদ্ভিদ জগতে ক্যারোলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা কোন ধরনের? এটাকে বলা হয় কিন্তু কৃত্রিম শ্রেণীবিন্যাস। কিছু বৈশিষ্ট্যের উপর ফোকাস করে যদি শ্রেণীবিন্যাস করা হয় সেটার নাম হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস। অনেক পূর্বে কিছু ন্যাচারাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হতো, এটার নাম প্রাকৃতিক। ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস বলে আরেকটা শ্রেণীবিন্যাস আছে, এখানে কার থেকে কার বিবর্তন হয়েছে এর উপর ভিত্তি করে একটা শ্রেণীবিন্যাস, বুঝছো। সিফুর উদ্ভিদের উদাহরণ, এগুলোর মধ্যে সিফুর উদ্ভিদ কোনগুলো দেখো, এই যে আখ, ভুট্টা এবং সরগাম ঘাস, এরাই কিন্তু হচ্ছে সিফুর উদ্ভিদ। এখানে আমজাম, কাঁঠাল এগুলা কিন্তু সিথ্রি উদ্ভিদ, বুঝছো। নিম্নের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়? নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীবগুলোর নাম মনে রাখবে এভাবে: এসিপি রাজু, এসিপি রাজু। এ থেকে হলো অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার। সি থেকে হলো ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম। পি থেকে হলো সিউডোমোনাস, সিউডোমোনাস। আর রাজু থেকে হলো রাইজোবিয়াম, ঠিক আছে। এগুলো হলো নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব, এই কয়জন। এগুলোর মধ্যে বাইরে থেকে কোনটা আছে দেখো, নস্টক, এটা কিন্তু একটা সায়ানোব্যাকটেরিয়া, এটা কিন্তু একটা সায়ানোব্যাকটেরিয়া। নস্টক কিন্তু একটা সায়ানোব্যাকটেরিয়া, এটা খাবার তৈরি করতে পারে ভালো, কিন্তু এই কাজটা করতে পারে না। ম্যালেরিয়া পরজীবী কর্তৃক লোহিত রক্তকণিকার ভেতরে তৈরিকৃত রঞ্জক পদার্থের নাম কি? ম্যালেরিয়ার জীবাণুটা যখন আমাদের লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোজয়েন নামক একটা বর্জ্য পদার্থ তৈরি করে। এই যে হিমোজয়েন তৈরি করে, এটা একটা বর্জ্য পদার্থ, এটা এমসিকিউ আসে, এটা একটা বর্জ্য পদার্থ, মনে রাখতে হবে। এক্সার্ক জাইলেম কোথায় পাওয়া যায়? এক্সো মানে হলো বাইরে, এক্সো মানে হলো বাইরে। কে বাইরে? প্রোটোজাইলেম বাইরে। যদি কখনো জাইলেমের বিন্যাসে দেখো প্রোটোজাইলেমগুলো বাইরে অবস্থান করছে, সেটাকে বলা হয় কিন্তু এক্সার্ক। ধরা যাক একটা গাছের তুমি প্রস্থচ্ছেদ জানছো, ছোট ছোট জাইলেমগুলো বাইরের দিকে, আস্তে আস্তে বড় জাইলেমগুলো ভেতরের দিকে অবস্থান করছে। বড় জাইলেমগুলোর নাম হলো মেটাজাইলেম। তোমরা 3টা মনে রাখবে। বড় জাইলেমগুলোর নাম হলো মেটাজাইলেম, মাঝে রয়েছে, তাহলে মনে রাখবে এটা হলো মূল, ঠিক আছে। এক্সার্ক বিন্যাসে কি হয়? বাইরের দিকে প্রোটোজাইলেম থাকে, তার মানে মেটাজাইলেম মাঝে। মেটাজাইলেম যদি মাঝে থাকে সেটা কি হবে বলো? মূল হবে। যদি তুমি দেখো এন্ডার্ক বিন্যাস, অর্থাৎ মেটাজাইলেমগুলো বাইরের দিকে, তখন সেই জিনিসটা হবে কিন্তু কাণ্ডের বিন্যাস, ঠিক আছে। কাণ্ডের বেলায় তুমি তাহলে কোন বিন্যাসটা পাবে বলো তো? এন্ডার্ক বিন্যাস পাবে। এবং পাতায় তুমি মেজার্ক বলে আরেক ধরনের বিন্যাস আছে, সেটা পাবে। এগুলো একটু মুখস্থ করে নিও তোমরা। প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটা? আমাদের দেহের কোনো কোষে যদি ভাইরাস অথবা ক্যান্সারের অ্যাটাক হয়, তখন সেই কোষের মধ্যে একটা প্রতিরক্ষামূলক প্রোটিন তৈরি হয়, যার নাম হলো ইন্টারফেরন। প্রতিরক্ষামূলক প্রোটিন হচ্ছে এখানে ইন্টারফেরন, ইন্টারফেরনটাই প্রতিরক্ষামূলক প্রোটিন। নিষেকের পর প্রতিটি গর্ভাশয় বিকশিত হয় কিসে পরিণত হয়? তোমরা মনে রাখবে, নিষেকের পরে গর্ভাশয় নরমালি ফলে পরিণত হয়, গর্ভাশয় পরিণত হয় ফলে, ঠিক আছে। নিষেকের পরে ডিম্বাণু পরিণত হয়, ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে, ডিম্বক পরিণত হয় বীজে, আর হলো সেকেন্ডারি নিউক্লিয়াস পরিণত হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস পরিণত হয় এন্ডোস্পার্মে। খুবই ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু এই কয়টা তথ্য খুব পরীক্ষায় আসে, মুখস্থ রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, এন্ডোস্পার্মকে বাংলায় বলা হয় শস্য, আর শস্য অলওয়েজ 3N ক্রোমোজোম বিশিষ্ট হয়। জবা ফুলে কোন ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ, অক্ষীয় অমরা বিন্যাস। অক্ষীয় অমরা বিন্যাস জবা এবং ঢেঁড়সে পাওয়া যায়। ঢেঁড়স অনেক সময় উত্তর থাকে। জবা এবং ঢেঁড়সের হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস পাওয়া যায়। আর মূলীয় অমরা বিন্যাস কোথায় পাওয়া যাবে বলতো? ধানে। শাপলা উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে হলো গাত্রীয়, আর শীর্ষক পাওয়া যাবে হলো ধনিয়াতে। এগুলো একটু মুখস্থ করবে তোমরা। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে?
ধরা যাক এটা হলো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার এটা হলো 1 নাম্বার কার্বন। এখানে কিন্তু নাইট্রোজেন ক্ষার হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন ওগুলো যুক্ত থাকে। 1 নাম্বার কার্বনে তাহলে হচ্ছে বিভিন্ন নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত থাকে। উত্তরটা দিয়ে দিই, উত্তর দেওয়া হয়নি। 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত থাকে। কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে? কোষের একটাই কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে, যার নাম হলো রাইবোসোম। খুবই ইম্পর্টেন্ট এটা। অক্সিসোম কিন্তু এটিপি তৈরি করতে পারে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। লাইসোসোম হলো জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। পারক্সিসোম ও হচ্ছে হাইড্রোজেন সালফাইডটাকে হাইড্রোজেন পারক্সাইডটাকে ভাঙতে পারে, এই জন্য তার নাম হলো পারক্সিসোম। কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত? ডিএনএ এর মধ্যেই যাবতীয় ইনফরমেশন থাকে, ডিএনএ সবকিছুকে কন্ট্রোল করতে পারে, এই জন্য ডিএনএ কেই বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএ উত্তর দিলে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? দেখো এটা কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি। ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলা হয় কিন্তু ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশন কোথায়? এই যে ট্রান্সক্রিপশন, এটাই উত্তর। সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা? শোনো, সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ উলফিয়া মাইক্রোস্কোপিয়া। এটাই কিন্তু আমাদের বই লেখা আছে, তবে ইন্টারনেটে দেখলে দেখবে উলফিয়া অ্যারাইজার কথা বলা হবে, বুঝছো। বইয়ের সাথে আমরা মিল রেখে মাইক্রোস্কোপিয়া উত্তর দিলাম। ডায়াবেটিস কোন অঙ্গের অসুখ? ডায়াবেটিস হলে সব অঙ্গেরই সমস্যা হয়, কিন্তু অসুখটা মেনলি শুরু হয় অগ্নাশয় থেকে। আমাদের অগ্নাশয় তো তোমরা সবাই চেনো, এটা হলো পাকস্থলী। এই জায়গাতে আমাদের একটা অঙ্গ আছে, দেখতে এরকম সুন্দর। এই অঙ্গটার নাম হলো অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে আলফা কোষ আছে এবং অগ্নাশয়ের মধ্যে বিটা কোষ আছে। এই বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। এই ইনসুলিনটা যদি ঠিকমতো ক্ষরণ না হয়, তখনই কিন্তু আমাদের ডায়াবেটিসটা হয়, বুঝছো। তাহলে অগ্নাশয়ের অসুখ, ডায়াবেটিস হচ্ছে অগ্নাশয়ের অসুখ। মানব দেহে কয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের দেহে 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। গায়ের চামড়া টামড়া এগুলো হলো প্রথম স্তর। রক্তের বিভিন্ন উপাদান হলো দ্বিতীয় স্তর হিসেবে কাজ করে। রক্তের অ্যান্টিবডি তৃতীয় স্তর হিসেবে কাজ করে। কয় স্তরের প্রতিরক্ষা? 3 স্তরের প্রতিরক্ষা। 25টা প্রশ্ন হয়ে গেল, তার মানে আমরা একটা সাল শেষ করলাম। আমরা আরেকটু পেছনে সালে চলে যাব। দেখো, প্লাজমিড কে আবিষ্কার করেন? আমরা এই প্রশ্নটা এখন পড়ছি, 2020-21 সেশনের একটা প্রশ্ন এটা। প্লাজমিডটাকে কে আবিষ্কার করে? তোমরা মনে রাখবে ল্যাডারবার্গ নামক একজন বিজ্ঞানী প্লাজমিড আবিষ্কার করেন। কলিকার কিন্তু মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। পোর্টার কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন, ঠিক আছে। জেনেটিক্যালি রূপান্তরিত বিটি বেগুনের কোন ব্যাকটেরিয়ার জিন স্থাপন করা হয়েছে? এই প্রশ্নে কিন্তু আমরা প্রথমের দিকে পেয়েছি, 3-4 বছর আগে এসেছিল এটা। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই ব্যাসিলাস থেকে বি আর থুরিনজিয়েন্সিস থেকে টি নিয়ে বিটি বেগুন। ধান কোন প্রকৃতির ফল? এটাও কিন্তু আমরা আগে পড়েছি, এখানেই পড়েছি আমরা, ক্যারিওপসিস জাতীয় ফল। ধান হচ্ছে ক্যারিওপসিস জাতীয় ফল, এটা মনে রাখতে হবে। মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কি? মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা, ভাইরাস মুক্ত, জীবাণুমুক্ত উদ্ভিদ তৈরি করা, রোগমুক্ত চারা উৎপাদন করা। এটাই হলো মেরিস্টেম কালচারের মূল উদ্দেশ্য। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা কারো উদ্দেশ্য কিভাবে উৎপাদন করা যায় জানো? পরাগ রেণু কালচার করলে। পরাগ রেণু কালচার করলে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয়। পরাগ রেণু কালচার করলে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয়। নিচের কোন উদ্ভিদে হাইড্রাথোড বিদ্যমান? তোমরা মনে রাখবে হাইড্রাথোড মানে হলো পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র সব উদ্ভিদে থাকে না, যাদের থাকে তাদেরকে সংক্ষেপে আমরা ঘটক মনে রাখতে পারি। ঘটক মানে হলো ঘাস, ট থেকে হলো টমেটো, আর ক থেকে হলো কচু। ঘাস, টমেটো, কচু এগুলা হচ্ছে হাইড্রাথোড বিদ্যমান, পানি পত্ররন্ধ্র বিদ্যমান। এরা পানি সরাসরি গা থেকে বের করে দেয়। ঘাস, টমেটো, কচুর মধ্যে কোন অপশনটা আছে? কচু আছে, কচু উত্তর দিয়ে দিলাম। টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? অবশ্যই জীব প্রযুক্তির মাধ্যমে টিকা উৎপাদন করা হয়। আইসিজেডআর এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। খুঁজে বের করো, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা উত্তর হবে। জেলিফিশ কোন পর্বভুক্ত প্রাণী? এগুলোর মধ্যে জেলিফিশ কোনটা বলো তো? ওই যে হাইড্রা জেলিফিশ হলো নিডারিয়া পর্বের প্রাণী, খুবই সহজ ব্যাপার না? হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? সাধারণত ঘাসফড়িংয়ের দেখা যায় যে দেহের গহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ থাকে, এই রক্তপূর্ণ দেহ গহ্বরই হচ্ছে হিমোসিল। ঘাসফড়িংয়ের মধ্যে আমরা হিমোসিল পাবো। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? আমাদের অগ্নাশয় থেকেই তো ইনসুলিন ক্ষরণ হয়, কিন্তু অগ্নাশয়ের কোন জায়গা থেকে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু মেনলি ইনসুলিন ক্ষরণ হয়, ঠিক আছে। অগ্নাশয় আছে, তবে এটাই বেশি অ্যাকুরেট, এই জন্য আমি এটা দিলাম। অগ্নাশয় সব জায়গা থেকে ইনসুলিন ক্ষরণ হয় না, অগ্নাশয়ের স্পেসিফিক ভাবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে কিন্তু ইনসুলিনের ক্ষরণ হয়। রক্তের পিএইচ নির্ভর করে কার উপরে? রক্তের মধ্যে কিছু বাফার আছে যারা কিন্তু পিএইচটাকে কন্ট্রোল করে। তারা পিএইচটাকে বাড়তেও দেয় না, কমতেও দেয় না, একদম 7.4 এর আশপাশে আটকে রাখে পিএইচকে। লুপ অফ হেনলি কোথায় থাকে? লুপ অফ হেনলি আমাদের নেফ্রনের মধ্যে থাকে। লুপ অফ হেনলি কোথায় থাকে? আমাদের নেফ্রনের মধ্যে থাকে। আর নেফ্রন কোথায় পাওয়া যায় বলতো? কিডনিতে।
নেফ্রন আছে কিন্তু আমাদের কিডনিতে, বুঝছো? তাহলে লুপ অফ হেনরি কোথায় রয়েছে? আমাদের কিডনিতে। নিচের কোন হরমোন রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? খুবই গুরুত্বের সাথে মনে রাখবে, অ্যালডোস্টেরন নামক যে হরমোনটা আছে সে হলো সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে যদি বলতো তাহলে তোমরা লিখতে হলে অ্যানজিওটেনসিন, তারপরে এই যে ভ্যাসোপ্রেসিন, এরা দুজন কিন্তু রক্তচাপ কন্ট্রোল করে। তবে ভ্যাসোপ্রেসিনের আরেকটা কাজ হলো মূত্রের পরিমাণও কন্ট্রোল করে সে, পরিমাণ। মস্তিষ্কের বিকাশের জন্য একান্তই প্রয়োজন কোনটা? গ্লুকোজ ব্যবহার করেই কিন্তু মস্তিষ্ক ভালো কাজ করতে পারে। কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোন ব্লাড গ্রুপের? সবাই বলে বি গ্রুপে হবে, কিন্তু আসলে তা নয়। ও গ্রুপের মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, প্রায় 37%। বি প্রায় 32%-এর মতো, বুঝছো? এটা দ্বিতীয়, এটা প্রথম। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? দেখো তো কে আমিষ পরিপাক করে। লাইপেজ এ হলো স্নেহ পরিপাক করে, সুক্রেজ মল্টেজ এগুলো হলো শর্করা পরিপাক করে, আর ট্রিপসিন এই হলো আমিষ পরিপাক করে। ঠিক আছে, এটাই উত্তর হবে। কোনটি বার্ড ফ্লু এর ভাইরাস? বার্ড ফ্লু এর ভাইরাসটা হচ্ছে H5N1, এটাই বার্ড ফ্লু। আর তো কিছু ভালো পাচ্ছি না, থাক। ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট এই বইটির লেখক কে? এই যে আরমেন তাখতাইয়ান অথবা অনেকে বলে তাখতাজান, এই বিজ্ঞানী কিন্তু এই বইটার লেখক। সামাজিক আচরণ প্রদর্শন করে কে? একটা বড় সমাজ গঠন করেছে কিন্তু মৌমাছি কিন্তু সামাজিক আচরণ প্রদর্শন করে, এটা মনে রাখতে হবে। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটা প্রয়োজন? প্রোটিন সংশ্লেষণের জন্য লাগে রাইবোসোম, এটা প্রথম। রাইবোসোম লাগবে। এমআরএনএ এর মধ্যে তথ্য থাকে এবং টিআরএনএ জিনিসপত্র সাপ্লাই করে, এই তিনটা জিনিস অবশ্যই লাগে, বাকিগুলো দেখাই লাগবে না। নিচের কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ? দেখো, সিনোসাইটিক শৈবালের উদাহরণ বইয়ে যেগুলো দেওয়া আছে ওগুলো এখানে একটা উত্তর নাই, তার মানে এখানে উত্তর নাই। ঠিক আছে, ভচেরিয়া এবং বোট্রাইডিয়া মেবি উত্তর আছে, ওগুলো এখানে কিছুই নেই। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা বলো তো? ডিএনএ প্রতিলিপনের জন্য রেস্ট্রিকশন এনজাইম লাগে না, পলিমারেজ এনজাইমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিএনএ পলিমারেজ এনজাইমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝছো? টেরিস এর গ্যামেটোফাইটকে কি বলা হয়? টেরিডোফাইট উদ্ভিদগুলো যখন স্পোর তৈরি করে, স্পোরটা ফুটে এরকম হার্ট শেপের একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারের উপরের দিকে তার হলো কিস্টি ডিম্বাণুগুলো তৈরি হয়, এখানে রয়েছে আর্কিগোনিয়াম, নিচের দিকে তৈরি হয় শুক্রাণু, এগুলোর নাম হলো অ্যান্থেরিডিয়াম, বুঝছো? এই স্ট্রাকচারটার নাম, হার্ট শেপের স্ট্রাকচারের নাম হলো প্রোথ্যালাস। তাহলে টেরিস উদ্ভিদের গ্যামেটোফাইটকে কি বলা হয় বলো? প্রোথ্যালাস। যেহেতু একটা গ্যামেটোফাইট তাই এটা হলো এন সংখ্যক ক্রোমোজোমলা দশা বা হলো হ্যাপ্লয়েড দশা, এটাও পরীক্ষায় আসে যে টেরিসের হ্যাপ্লয়েড দশাটার নাম কি, তোমরা বলবে যে প্রোথ্যালাস। পাটেরাস কোন ধরনের টিস্যু? এটা আমরা আগে বলেছি, যে তোমাদের বললাম প্রশ্ন খুব রিপিট হয়, চট্টগ্রামে রিপিট হওয়া শুরু হয়েছে। পাটেরাস কোন ধরনের টিস্যু? পাটেরাস কিন্তু এক ধরনের ফ্লোয়েম। কোন ধরনের ফ্লোয়েম? পাটেরাস কিন্তু হলো সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। চক্রীয় ফসফোরাইলেশনে এক চক্রে কয়টি করে এটিপি তৈরি হয়? চক্রীয় ফসফোরাইলেশন মানে বোঝো, ক্লোরোপ্লাস্টের ভেতরে ইলেকট্রনগুলো চক্রাকারে এটিপি তৈরি করে, এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের এই যে স্ট্রাকচারগুলো থাকে তার নাম হলো থাইলাকয়েড। থাইলাকয়েডে এখান থেকে একটা ইলেকট্রন দৌড় দেয়, এদিক দিয়ে চক্র কমপ্লিট করে, প্রতি চক্রে একটা করে এটিপি তৈরি হয়। কয়টা করে এটিপি তৈরি হয় তাহলে বলো? একটা করে এটিপি তৈরি হয়। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? তোমাদের প্রথমের দিকে আমি নিমোনিক শিখিয়েছি ডিএনএ ভাইরাস কারা আর আরএনএ ভাইরাস কারা, তোমরা মনে রাখবে। এখানকার মধ্যে ডিএনএ ভাইরাস হলো এই যে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়াই হচ্ছে ডিএনএ ভাইরাস, ভিরিওলা ভ্যাকসিনিয়া ওরা হলো ডিএনএ ভাইরাস। খনিজ লবণের কোন আয়নটি সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়? তোমরা মনে রাখবে, খনিজ লবণের সবচেয়ে দ্রুত শোষিত হয় কারা এবং সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কারা? দ্রুত শোষিত হয় কারা? দ্রুত চলাচল করে বিভিন্ন পোনা, তাই না? পোনা মনে রাখবে, পো থেকে হলো পটাশিয়াম, না থেকে হলো নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। ধীর গতিতে চলাচল করে হলো কেঁচো, কে থেকে হলো ক্যালসিয়াম, চো থেকে হলো সালফেট। এই দুজন সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। আমাদের ধীরই তো চেয়েছে, তাহলে আমরা কি দিব? ক্যালসিয়াম উত্তর দিব। লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে? মরুভূমির উদ্ভিদগুলোতে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়। এখানকার মরুভূমির উদ্ভিদ কোনটা বলো? করবি। করবি যে উদ্ভিদটা আছে সেটা কিন্তু মরুভূমির উদ্ভিদ, মরুভূমিতে জন্মায়। নিচের কোন শৈবাল থেকে এগার এগার পাওয়া যায়? এগার এগার পাওয়া যায়, এই কেমিক্যালটা পাওয়া যায় লাল রঙের যে শৈবালগুলো আছে, রডোফাইটা বলা হয়, লোহিত শৈবাল, এখান থেকে এগার এগার পাওয়া যায়, মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি বহুমূত্র রোগের উপশম করে? ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার হয় ঢেঁড়স। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। দুর্বাঘাস ব্যবহার হয় ঘা শুকানোর জন্য, এটা ব্যবহার হয় ঘায়ের জন্য। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হচ্ছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ডিএনএ কাটাছেড়া করে তো ইনসুলিন বানানো হয়, এই পদ্ধতিটা হবে।
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, 680 থেকে 780 বলা হয়। তোমাদের বই দেওয়া আছে 390 থেকে 760। আমি তাহলে এটাই উত্তর দিলাম, তোমাদের বই যেহেতু দেওয়া আছে। নিচের কোন উদ্ভিদে পরিবহন তন্ত্র নাই? তোমরা সাধারণত মনে রাখবে উন্নত উদ্ভিদের শরীরে জাইলেম ফ্রেম থাকে, ওটাই পরিবহন তন্ত্র। খুবই দুর্বল উদ্ভিদ হলে এই যে ব্রায়োফাইটা বা মস, এই মসের শরীরে কিন্তু কোনো পরিবহন টিস্যু নাই, এটাকে বলে অভাস্কুলার। এদের সবারই পরিবহন তন্ত্র আছে। আলুর স্ক্যাব রোগ কোনটির কারণে হয়? স্ক্যাব রোগ স্ক্যাবিসের কারণে হয়, এটাই উত্তর। সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য কোনটা? সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য মানে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, এই যে আমাদের বর্ণান্ধতা, এটাই আমাদের সেক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদানের নাম কি? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদানকে পেপটিডোগ্লাইকান বলা হয়, আবার মিউকোপেপটাইডও বলা যেতে পারে। মিউকো মানে শর্করা, পেপটাইড মানে হলো প্রোটিন। শর্করা আর প্রোটিনের সমন্বয়ে গঠিত এই যৌগটা, বুঝছো। কাইটিন কিন্তু থাকে ছত্রাকের মধ্যে, তোমরা জানো। করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস? আমরা ইতোমধ্যেই শুনেছি করোনা ভাইরাস যে ভাইরাসটা, এটা কিন্তু আরএনএ ভাইরাস। এখন এক সূত্র কারণে নাকি দুই সূত্র কারণে? এক সূত্র কারণে। করোনা ভাইরাসের আরএনএটা হলে এক সূত্র কারণে। দ্বিসূত্র কারণেও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। দ্বিসূত্র কারণের আমি একটা উদাহরণ বলি, এটা হচ্ছে ধানের টুংরু, বুঝছো, ধানের টুংরু এবং রিউ বলে একটা ভাইরাস আছে। এই দুটো ভাইরাস হলো দ্বিসূত্র কারণের উদাহরণ। কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি শুধু আরএনএতে পাওয়া যায়? শুধু আরএনএতে পাওয়া যায় যে উপাদানটা, তার নাম ইউরাসিল। তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে। নিচের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? থাইরয়েড গ্রন্থি থেকে তিনটা হরমোন নিঃসৃত হয়। একটা নাম হলো ক্যালসিটোনিন, এটা থাইরয়েড গ্রন্থি থেকে আসে। তারপরে যে থাইরক্সিন, এটাও থাইরয়েড গ্রন্থি থেকে আসে, থাইরক্সিনকে টিফোরও বলা হয়। আর থাইমোসিন, এটা হলো থাইমাস গ্রন্থি থেকে গঠিত হয়, থাইমাস গ্রন্থি থেকে গঠিত হয়। থাইমোসিন, এটা উত্তর হবে। থাইমোসিন এখানে উত্তর হবে। মাতৃ দুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? কোন অ্যান্টিবডিটা মায়ের দুধের মধ্যে পাওয়া যায়? এই যে অ্যান্টিবডি এ যেটা, সেটা মায়ের দুধের মধ্যে পাওয়া যায়। অ্যান্টিবডি এম যেটা, সেটা হলো রক্তের গ্রুপ তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ, তিনটা লাইন লিখে দিচ্ছি, তিনটা থেকে রেগুলার এমসিকিউ কমন পাওয়া যায়। আর এই যে জি যেটা, তোমরা মনে রাখবে, এটা হলো অমরা ভেদ করতে পারে, মায়ের দেহ থেকে বাচ্চা শরীরে চলে যায়, ভেদ করে, অমরা ভেদ করে। আচ্ছা, এটার ব্যাপারে একটু মনে রাখবে, এটা হলো অ্যালার্জির জন্য দায়ী। ই যেটা, সেটা হলো অ্যালার্জির জন্য দায়ী, ঠিক আছে। সবগুলো অ্যান্টিবডি সম্পর্কে দরকারি তথ্যগুলো মনে রাখবে। রেসাস বানরের বৈজ্ঞানিক নামে যে এটা, মাকাকা মুলাটা, ঠিক আছে, মাকাকা মুলাটা। এই যে পিক্লোসেরাস পিকটাস তো ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম। নিচের কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? দেখো, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন, এগুলো সবই প্রথম সূত্রের ব্যতিক্রম, এগুলো সবই প্রথম সূত্রের ব্যতিক্রম। এপিস্টেসিস যেটা, এটা হলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পাকস্থলীতে কোন করটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান? তোমাদের বলেছি মাথা থেকে বুক পেট পর্যন্ত একটা স্নায়ু আসতে পারে, যার নাম হলো ভেগাস স্নায়ু। 10 নম্বর করটিক স্নায়ু এটা, এটাই শুধু নিচে আসতে পারে। নিচের কোন প্রাণীতে অযৌন এবং যৌন উভয় পদ্ধতির প্রজনন বিদ্যমান? তোমরা মনে রাখবে নিম্ন শ্রেণীর প্রাণীদের যৌন অযৌন দুরকম প্রজননই হয়। এখানে নিম্ন শ্রেণীর প্রাণী হলো হাইড্রা, হাইড্রাই তাহলে এখানে উত্তর হবে। মানবদেহের করটিকাতে কতগুলো অস্থি রয়েছে? আমাদের ব্রেনের চারপাশে যে হাড়গুলো থাকে তাদেরকেই বলা হয় করটিকা। এখানে হাড় রয়েছে সব মিলে 8টি হাড় আছে এখানে। কোনটি শুক্রাণু তৈরি করে? শুক্রাণু তৈরি হয় যে স্পারমাটোগোনিয়া থেকে, বুঝছো, স্পারমাটোগোনিয়া থেকে, স্পারমাটোসাইট, সেখান থেকে শুক্রাণু তৈরি হয় পরে। সিলোম কোন ভ্রূণস্তর থেকে তৈরি হয়? আমাদের ভ্রূণে মেসোডার্মের মধ্যে গহ্বর পাওয়া যায়, যার নাম হলো সিলোম। মেসোডার্ম থেকে তাহলে সিলোমটার উৎপত্তি। কোন পর্বের প্রাণীতে ওস্টিয়া নামের ছিদ্র থাকে? ওস্টিয়া থাকে পরিফেরা পর্বের প্রাণীদের, পরিফেরা পর্বের প্রাণীদের ছিদ্র থাকে, তাদেরকে বলা হয় কিন্তু ওস্টিয়া। কোন পর্বের প্রাণীদের হিমোসিল থাকে বা সিলোমেট বলা হয়? হিমোসিল থাকে কাদের? তোমরা মনে রাখবে ঘাসফড়িংয়ের হিমোসিল থাকে, বুঝছো। এখানে ঘাসফড়িংয়ের পর্বের নাম কি? আর্থ্রোপোডা পর্ব, এটাই তাহলে তুমি উত্তর দিবে। র্যাবডোম তৈরি হয় কোনটা থেকে? তোমরা মনে রাখবে রেটিনুলার কোষটায় র্যাবডোম তৈরি করে। ঘাসফড়িংয়ের চোখের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, রেটিনুলার কোষই হচ্ছে র্যাবডোম তৈরি করে। ওকে, আমরা আরও একটা পেছনের সালে চলে গেলাম, 1 নম্বর থেকে শুরু করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনের একটা প্রশ্ন, আমরা 6 বছরের প্রশ্ন সলভ করছি। কোন প্রাণীতে হিপনোটক্সিন পাওয়া যায়? হিপনোটক্সিন কার মধ্যে পাওয়া যায়? দেখো, হাইড্রার শরীরে সাধারণত যে বিষটা থাকে তার নাম হলো হিপনোটক্সিন, বুঝছো। নিম্ফ কোন প্রাণীর শিশু দশা? ঘাসফড়িংয়ের বেবিটাকেই কিন্তু বলা হয় নিম্ফ, ঘাসফড়িংয়ের বেবিকেই বলা হয় কিন্তু নিম্ফ। সালোক সংশ্লেষণে সূর্যালোকে কোন কণা ব্যবহার হয়? আলোর কণাটা ব্যবহার হয়, আলোর কণাকে কিন্তু বলা হয় ফোটন, আলোর কণাকে ব্যবহার হয়, সেটার নামই হলো ফোটন। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ এরা হচ্ছে এক ধরনের ভাইরাস, এরা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে।
ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস। ক্যাপসিডের একক কি? ভাইরাসের যে চারপাশে প্রোটিনের আবরণটা থাকে তাকেই বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের প্রত্যেকটা টুকরাকে বলা হয় ক্যাপসোমিয়ার। কোথায়? এই যে ক্যাপসোমিয়ার। দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন কে? খুবই সহজ একটা প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস। ইক্ষু কোন গোত্রের উদ্ভিদ? তোমরা জানো ইক্ষু হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদ। ধান, গম, আখ এরা সবাই একই গোত্রেরই উদ্ভিদ। পোয়েসি উত্তর হবে। কোনটি কোষীয় বর্জ্য পদার্থ? কোষের বর্জ্য পদার্থ কোনটা? তোমরা মনে রাখবে এই যে অ্যালকালয়েড আছে না, এটা বর্জ্য পদার্থ। পিগমেন্ট, নেকটার এগুলো হলো নিঃসৃত পদার্থ, কোষ নিঃসৃত পদার্থ। আর শর্করা হলো কোষের সঞ্চিত পদার্থ। এই জিনিসটা মনে রাখবো। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে? এটা কিন্তু আগেও আমরা জেনেছি, মেটাফেজে সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে চলে আসে, আর অ্যানাফেজে তারা মেরু অঞ্চলে চলে যায়। ডেঙ্গু ভাইরাস কোন ধরনের ভাইরাস? ডেঙ্গু ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না আরএনএ থাকে? এটাও আমরা প্রথমের দিকে পড়েছি। ডেঙ্গু ভাইরাসের মধ্যে সাধারণত আরএনএ থাকে। আমি নেমোনিকে শিখিয়ে দিয়েছি তোমাদের মনে রাখার। কোনটি প্রভু গ্রন্থি নামে পরিচিত? থাইরয়েড গ্রন্থি যেটা, সেটাকে কিন্তু প্রভু গ্রন্থি বলা হয়। থাইরয়েড গ্রন্থিটাই প্রভু গ্রন্থি নামে পরিচিত। অ্যানিলিডা এর রেচন অঙ্গের নাম কি? অ্যানিলিডা মানে হলো কেঁচো। অ্যানিলিডা মানে হলো কেঁচো। কেঁচো এর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। কেঁচোদের নেফ্রিডিয়া নামের রেচন অঙ্গ আছে। হুইল অঙ্গবাহী প্রাণী কোনটা? কিছু কৃমি আছে যার মুখটা অনেকটা চাকার মতো দেখতে, বিশেষ করে এই যে অ্যাসকারিস বা গোল কৃমি। গোল কৃমির মুখটা অনেকটা চাকার মতো, বুঝছো, বা হুইলের মতো দেখতে, এই জন্য তাকে হুইল অঙ্গবাহী প্রাণী বলা হয়। নিচের কোনটি মাছ নয়? এগুলোর মধ্যে মাছ নয় কোনটা তোমরা একটু দেখো তো। তিমি, এটাই কিন্তু মাছ না, বরং তিমি হলো একটা স্তন্যপায়ী। তিমি কিন্তু একটা স্তন্যপায়ী, ঠিক আছে? এগুলা কিন্তু মাছ। হাঙরও মাছ, কুচিও মাছ, কাতলাও মাছ, এরা হলো মাছ। ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ কি? ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, এটা উত্তর হবে। কোথায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সংঘটিত হয়? একটা গ্লুকোজ ভেঙে যদি পাইরুভিক অ্যাসিড বানানো হয়, একটা গ্লুকোজ ভেঙে যদি দুটা পাইরুভিক অ্যাসিড বানানো হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু গ্লাইকোলাইসিস। এটা ঘটে কোষের সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে এই ঘটনাটা ঘটে, খুবই ইম্পর্টেন্ট। শ্বসনের প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস, কোষের সাইটোপ্লাজমে ঘটে। ভিলায়ের রক্তজালিকায় কি কি শোষিত হয়? আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে এরকম ভাঁজ ভাঁজ কিছু অংশ আছে, এই জিনিসগুলোকে বলা হয় ভিলাই। এই ভিলাই কি কি শোষণ করে? ভিলাই পানিও শোষণ করে, লবণও শোষণ করে, গ্লুকোজও শোষণ করে, অর্থাৎ সব কিছু শোষণ করে ভিলাই। স্নায়ুতন্ত্র ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়? ইতিমধ্যে তোমাদের বলেছি, স্নায়ুতন্ত্র সাধারণত তৈরি হয় একটোডার্ম থেকে, ভ্রূণের একটোডার্ম থেকে। সিফিলিসের জীবাণুর গণ কোনটা? সিফিলিস কোন গণের জীবাণু? ট্র্যাপোনেমা প্যালিডাম। সিফিলিসের বৈজ্ঞানিক নাম হলো ট্র্যাপোনেমা প্যালিডাম, তো ট্র্যাপোনেমা হলো গণের নাম। প্রতিটি অ্যান্টিবডি কি? অ্যান্টিবডিগুলোকেই কিন্তু বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডি হলো ইমিউনোগ্লোবিউলিন। কোনটি ইনসিটু কনজারভেশনের এলাকা নয়? ইনসিটু মানে হচ্ছে একটা জীব যে পরিবেশে বসবাস করে সেখানেই তাকে সংরক্ষণ করা। এই জিনিসটা নয় কোনটা? অভয়ারণ্য, এটা অবশ্যই ইনসিটু। জাতীয় উদ্যান, এটাও ইনসিটু। সাফারি পার্ক, এটাও ইনসিটু। এগুলাতে একটা জীব যেখানে বাস করে সেখানে তাকে তুমি যত্ন করে রেখে দিলে। জিন ব্যাংকের ক্ষেত্রে কি করা হয়? জীবটাকে তুলে নিয়ে এসে অন্যভাবে তুমি সচেতনভাবে সেটাকে রক্ষা করার চেষ্টা করো, এটা হলো জিন ব্যাংক। ইনসিটু নয়, এটা এক্সিটু। বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটা? এই যে দেখো, কোরিফা টালিয়েরা, তালিপামের বৈজ্ঞানিক নাম। এটাই হলো বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটা উদ্ভিদ, ঠিক আছে? নিচের কোনটাকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে? দেখো তো, এই যে টাঙ্গুয়ার হাওর, এটাই হলো বাংলাদেশের রামসার সাইট। ইমাস্কুলেশনে কি অপসারণ করা হয়? কৃত্রিম প্রজনন যখন করতে চাওয়া হয় তখন ফুলের নিজের যে পরাগায়ন সেটাকে রোধ করতে ফুলের পুং স্তবকটাকে অপসারণ করা হয়। এই পদ্ধতির নাম হলো ইমাস্কুলেশন। পুং স্তবককে অপসারণ করা হয়, এই পদ্ধতির নামে হলো ইমাস্কুলেশন। মানবদেহের কোন স্থানে হেনলির লুপ থাকে? সহজ প্রশ্ন, আগে আমরা দেখেছি কিডনির নেফ্রনের মধ্যে হেনলির লুপ থাকে। 25টা তো প্রশ্ন হয়ে গেল। ওকে, তাহলে কিন্তু আমাদের 25টা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। আমরা বিগত 6 বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসা বায়োলজি প্রশ্নগুলো সলভ জানলাম। তবে এই 200টা প্রশ্ন তোমার মোটামুটি কনসেপ্ট বোঝার জন্য, প্যাটার্ন বোঝার জন্য যথেষ্ট, কিন্তু পরীক্ষা আসার জন্য যথেষ্ট নয়। তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে প্লিজ, আর একটু তোমরা খাটো। ভালোভাবে কমন পেতে গেলে তোমাকে আরেকটু পড়াশোনা করতে হবে। তোমার পড়াটা আমি গুছিয়ে দিব, গোছানোই আছে, জাস্ট তোমাকে একটু পরিশ্রম করতে হবে। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসের উপরে হবে, অর্থাৎ বায়োলজি 24টা অধ্যায় থেকেই তোমার প্রশ্ন হবে। এই জন্য 24টা অধ্যায়ের একটা গোছালো তুমি যদি রিভিশন করতে চাও, আমাদের ইউটিউবে আপলোড করা এই ভিডিওটা একটু দেখো। আমরা কৃষি গুচ্ছের জন্য বানিয়েছি এই ভিডিওটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ 800টা এমসিকিউ বাছাই করে আমরা একটা ভিডিও বানিয়েছি। সেখানে মোটামুটি শর্ট সিলেবাস, ফুল সিলেবাসে সবগুলো অধ্যায়েরই একটা সুন্দর রিভিশন তোমার হবে। প্লিজ এই ভিডিওটা তোমরা একটু দেখো। 200টা এমসিকিউ তো সব জানলেই মোটামুটি দেখছোই, এগুলো অনেক কিন্তু তোমার কমন পড়বে, কিন্তু সবচেয়ে ভালো করে কমন পেতে তোমার এই 800টা এমসিকিউ দেখতে হবে। এরপরে তুমি যদি চাও
এই যে দেখো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আরও 2টা ভিডিও বানিয়েছিলাম। ঢাকাতে আমরা 1400 এমসিকিউ সলভ করেছি, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আমরা 800 এমসিকিউ সলভ করেছি। এই 2টা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও তুমি দেখতে পারো। আমি তোমাদের রেকমেন্ড করব জাহাঙ্গীরনগরের টপ 800টাও তোমরা দেখতে পারো। এই টপ 800 প্রশ্নগুলো খুবই ভালো করে সাজানো হয়েছিল। টপ 800টা প্রশ্ন সলভ করতে বেশি সময় লাগবে না, হয়তো এখানে একটু স্পিড বাড়ায় দেখলে তোমার 2 ঘন্টা লাগবে, এখানে স্পিড বাড়ায় দেখতে তোমার 2 ঘন্টা লাগবে 4 ঘন্টা, আর যে ভিডিওটা আছে তোমাকে আপলোড করা হলো এই মুহূর্তে যেটা দেখছো সেটাতে লাগলো হয়তো 1-1.5 ঘন্টা। 5 ঘন্টা বায়োলজিতে সময় দাও, তোমার সবচেয়ে সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। যেটা দেখলে এটা তো দেখলেই, সাথে এটা একটু দেখে নাও, এটা দেখা আবশ্যক। এটা না দেখলে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হবে না। তারপর যদি সময় পাও এই দুটার মধ্যে যে কোনো একটা দেখো, বেশি সময় পেলে এটা আর কম সময় পেলে এটা দেখো। আমরা এবার অ্যাডমিশন সিজনে এই ভিডিওগুলো বানিয়েছি, স্টুডেন্টরা রিভিউ দিয়েছে, তুমি দেখো ভিডিওর কমেন্টে গিয়ে প্রচুর কমন পেয়েছে এখান থেকে। জাহাঙ্গীরনগরও অনেক কমন পেয়েছে, আর ঢাবিতে তো আমি নিজে চেক করে দেখেছি 15টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন জাস্ট লাইট থেকেই হুবহু কমন, আর কিছু তো কনসেপ্ট থেকে কমন পড়েছে, অনেকে 12-13টা পর্যন্ত অ্যান্সার করতে পারছে। তো এই হচ্ছে তোমাদের পড়াটাকে আমি গুছিয়ে দিলাম, এখন সবটাই তোমার কাজ। একটু সময় নিয়ে ভালো করে বায়োলজিটা তোমরা পড়ো, বই এখন আর খোলাই লাগছে না, শুধু সলভগুলো দেখতে থাকো, তোমার অনেকখানি পড়া হয়ে যাবে। এবারের অ্যাডমিশনের প্রোগ্রামে তোমাদেরকে প্রথম থেকে আমি সাপোর্ট দিয়েছি, লাস্ট পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিতে থাকবো। এরপরে সাস্টের জন্য মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জন্য কিছু ভিডিও আসবে, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা সুন্দর প্রিপারেশনমূলক ভিডিও বেশ কিছু আসবে, সেগুলো দেখারও তোমাদেরকে দাওয়াত রইল। এর আগে যদি চান্স পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, এবং তোমরা পরিশ্রম করতে থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। এই ভিডিওর আমি যেই হচ্ছে স্লাইডটা সেটা নিচে দিয়ে দিব, এটা একটু বলে রাখি, স্লাইড খুঁজতে হবে না, কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, সবার জন্য শুভকামনা, অনেক ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।